71-এর পরে সবচেয়ে খারাপ সময় কাটাইলাম 2020। আগামীতে আমরা টিকা টোকা পাই, এগুলো যদি দিয়ে রাখি তাহলে করোনা মানুষকে তেমন একটা বেশি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না। জীবন আর জীবিকা নিয়ে টিকে থাকার লড়াইয়ে শেষ হচ্ছে 2020 সাল। করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে নতুন জীবন গড়ার আশা। আজ সারা দেশের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই। গণভবন থেকে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। করোনার বিরুদ্ধে একদিকে টিকা প্রয়োগে আসার আলো, অন্যদিকে ভাইরাসের নতুন ধরন মানব সভ্যতাকে চোখ রাঙাচ্ছে। এমনই দোলাচলে শেষ হচ্ছে 2020 সাল। বিশ্বময় বিশ্বে কেমন ছিলেন সাধারণ মানুষ, তারই খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তরিকুল ইসলাম সৌরভ। অন্তর্দগ্ধ এক স্তব্ধতা, ঘড়ির কাঁটার শব্দ ছাড়া যেন কিছুই নেই। সময়কে কুড়ে কুড়ে খাচ্ছে অদৃশ্য এক শত্রু। এখন নিজের ছায়ার সাথেই কেবল কথা বলা যায়। শক্ত মুঠিতে যিনি ধরে রেখেছেন জীবনের হাল, তিনি রংপুরের মাজেদ। জীবনের কত রঙই তো দেখা হলো তার, এবার দেখেছেন 2020। 71-এর পরে সবচেয়ে খারাপ সময় কাটাইলাম 2020। কষ্টের মধ্যেই তো ছিলাম, রাস্তায় আসছি, কামাই ছিল না, ভাড়া ছিল না, যাই কিছু হয়েছে কোনো রকম নিয়ে কোনোভাবে একটু চলছে। এখনো সকলের সম্মুখ শঙ্কিত হাঁটা চলা। তবে জীবনের ফেরে কঠোর কঠিন ইস্পাতকে যারা বসে আনেন 2020, তাদের জন্য কতটা বিষাদের হলো? তাদের হাড়িতে ভাতের খবর রেখেছে কি কেউ? আয় রোজগার নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, সব দিক দিয়ে মানে কঠিন গেছে। এবারের গল্পটা নদীর পাড়ের মহসিন মিয়ার। ছোট্ট এই নৌকা জীবনের বড় অবলম্বন। এপার ওপার করতে করতেই দিন গেল, সুদিন আর আসলো না। গেছে যেদিন একেবারেই তা এখনো যায়নি। যারা নৌকা মাঝি, তাদের তো আরও বেশি খারাপ গেছে। তারা ঠিক মতো নৌকা চালাতে পারতেছে না। আপনার লোকজন নাই, লোকজন না পারার পর করলে তো মনে করেন তারা কেমনে চলবো, আমরা কেমনে চলুন। এবার বলবো মজনুর কথা। কেমন ছিল তার 2020? ক্লান্ত, চূর্ণ বিচূর্ণ, ভগ্ন হৃদয়ে চায়ের কাপে এখনো খুঁজে ফিরেন নিজের ভবিষ্যৎ। সবকিছু মিলিয়ে 2020 সালটা বেশি ভালো কাটে না, এটা খারাপ সময়ের মধ্যে দিয়ে কেটে গেছে। যে করোনা আমাদের এটা কিচ্ছু না। এখন যদি মনে করেন আমরা আগামীতে আমরা টিকা টোকা পাই, এগুলো যদি দিয়ে রাখি তাহলে করোনা মানুষকে তেমন একটা বেশি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না। দম বন্ধ করা শূন্যতার বছর 2020। এবছর প্রমাণ হলো মৃত্যু কাতর ভঙ্গুর মৃৎপাত্র সবাই। 2020 সাল যেন সব হারানো আর শিক্ষা নেয়ার বছর। ফিনিক্স পাখির মতো ভস্য থেকে জেগে ওঠে মানুষ। সংকট আছে, ভয় আছে, আতঙ্ক আছে, আর প্রবলভাবে আছে অদম্য মানুষের এগিয়ে যাওয়ার দীপ্ত শপথ। ভালো থাকুক বাঙালি, ভালো থাকুক মানব জাতি। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে 2020 সালের শেষ দিনে 31st নাইটের কোনো আয়োজন নেই। তারপরও ছুটি কাটাতে সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টে বুকিং হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তাই নতুন করে নিরাপত্তার ছক কষছে ট্যুরিস্ট পুলিশ। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন। তাই 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টকে সাজানো হয় নতুন সাজে। কিন্তু এবছর তা চোখে পড়ছে না। এখন পর্যন্ত আমাদের 75% পর্যন্ত হয়েছে, বাট রিজার্ভেশনের রেসপন্স খুবই ভালো। মোর দেন 90% অলরেডি রিজার্ভ হয়ে গেছে। 31st নাইটকে কেন্দ্র করে এবছর কোনো আয়োজন নেই বলে জানালেন হোটেল ব্যবসায়ীরা। গত বছরের 31st আর এই বছরের 31st, এটা বলতে গেলে টোটালটাই চেঞ্জ। পর্যটকদের আগমনকে ঘিরে নতুন করে নিরাপত্তার চক কষছেন বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। আর করোনার স্বাস্থ্যবিধি মানতে পর্যটকদের সচেতন হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। কলাতলি থেকে আরম্ভ করে একদম ডায়াবেটিস পয়েন্ট পর্যন্ত আমাদের ফোর্স থাকবে। সবাইকে যদি আমরা পুলিশিং এর আওতায় আনতে চাই, সেটা খুবই অসম্ভবের কাছাকাছি একটা বিষয়। মানুষকে আসলে সচেতন হতে হবে।
পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে সৈকত শহর কক্সবাজারে 2 লাখের অধিক পর্যটকের আগমন হতে পারে বলে মনে করছেন ট্যুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জার্মানিতে বড়দিনের পর খ্রিস্টীয় নববর্ষ বরণেও নেই কোনো আহামরি সাজসজ্জা কিংবা বড়সড় অনুষ্ঠানের প্রস্তুতি। করোনার ভয়াবহ তাণ্ডবের কারণে লকডাউনের কড়াকড়িতে কেমন হবে বর্ষবরণ, বার্লিন থেকে সেই খবর জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এই তো সেই জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট, যে গেটটি জার্মানি সহ পুরো বিশ্বের মানুষের কাছেই শুধু গেট নয়, বরং ইতিহাস, ঐতিহ্য আর দেশটির আবহমানকালের সংস্কৃতির ধারক। জার্মানির সাধারণ মানুষের আনন্দ কিংবা বিষাদে এই ফটকটি যেন চিরকালীন সাক্ষী। গেল বছরগুলোতে পুরনোকে বিদায় আর নতুন বছরকে বরণে এই গেটের সামনে কিংবা পেছনে, অর্থাৎ প্যারিজের প্লাটস কিংবা উন্টারডেন লিন্ডেন হয়ে জিগার জয়েলে পর্যন্ত পুরো এলাকা জুড়ে নামতো লাখ লাখ মানুষের ঢল। কিন্তু প্রাণঘাতী ভাইরাসের কারণে এবারের চিত্র একেবারেই ভিন্ন। প্রশাসন থেকে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানের আয়োজনের কথা থাকলেও থাকছে না কোনো দর্শকের উপস্থিতি ও বড় আকারে আতশবাজি। এমনিতেই লকডাউনে নিষিদ্ধ করা হয়েছে 5 জনের বেশি জমায়েত। অ্যাঙ্গেলা ম্যার্কেল সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ নাগরিকেরা তাহলে কি ভাবছেন? করোনার কারণে আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের বর্ষবরণের অনুষ্ঠানে ভাটা পড়বে সেটা জানতাম, তবে বছরের শেষ দিকে গেটের চারপাশটা পুলিশ দিয়ে আটকে দেবে এমনটা আমরা চাইনি। কি আর বলবো, করোনা খুব ভয়ঙ্কর, তাই আমার পরামর্শ ঘরে বসেই সবাই উদযাপন করুন। এদিকে করোনার কড়াকড়িতে ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দেশটির আতশবাজি তৈরি ও বিক্রির কমপক্ষে 21টি প্রতিষ্ঠান। অনেকের মনে ভয় ঢুকেছে দেউলিয়া হওয়ারও। বর্ষবরণকে ঘিরে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সহ করোনায় যাতে স্বাস্থ্য খাত ভেঙে না পড়ে সে কারণেই উদযাপনে কড়াকড়ি জানিয়েছেন বার্লিনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মুখপাত্র। দ্বিতীয় দফায় কোভিড-19 আক্রান্ত এবং মৃতের সংখ্যায় বলে দেয় কি নিদারুণ কষ্ট আর দুঃখের মধ্য দিয়ে এবারের নতুন বছরটি উদযাপন করতে যাচ্ছে জার্মানির প্রত্যেকটি পরিবার। তাই তো এমন সংকটে সবার মধ্যে সংহতি ও মানবিক সম্পর্ক স্থাপনের আহ্বান জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও এবার নতুন বছর উদযাপন হবে না বর্ণিল কোনো আয়োজনে। থাকছে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। স্পেন থেকে সাইফুল আমিনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বৈশ্বিক করোনা মহামারীর বিরূপ প্রভাবে 2020 সাল জুড়েই সারা বিশ্বের মানুষের মধ্যে ছিল আতঙ্ক, ভয় আর অস্থিরতা। অর্থনৈতিক মন্দায় বেকারত্বের হার বেড়ে যাওয়ায় বিশেষ করে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই দুর্দিনের মধ্যে জীবনযাপন করছেন। খ্রিস্টীয় নববর্ষকে ঘিরে অন্যান্য বছর যেমন মানুষের মধ্যে আনন্দ, উৎসব, উদ্দীপনা দেখা যায়, এবার তার কিছুই নেই। করোনা মহামারীর কারণে এবছর আমাদের নববর্ষের আনন্দ নেই। আমরা এই বছরটা কোভিডের কারণে অনেক কষ্টে কাটিয়েছি। আশা করব আমাদের নিউ ইয়ারের যে নতুন বছর আসতেছে আমরা যেন এই কোভিডটা কাটিয়ে সুন্দর করে আবার চলতে পারি। 2020 সালটা ছিল সবার কাছে দুঃস্বপ্নের মতো। করোনার মহামারী এবং অর্থনৈতিক সংকট সব মিলিয়ে পুরো বিশ্ব ছিল স্তব্ধ। এই বছর এই পিরিয়ডটা আমাদের আনন্দের নয়, দুঃখের। অনেকের মা বাবা হারিয়েছেন, অনেকের আত্মীয়স্বজন হারিয়েছেন। আমরা বিগত বছরগুলোতে মাদ্রিদে নববর্ষকে বরণ করার জন্য লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এবার স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সেখানে লোকজন একেবারেই নেই। তারপরও সবাই যার যার মতো নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন। 2020 সাল করোনা মহামারীর কারণে আমাদের বৈশ্বিক সবার নানান সমস্যা, দুঃখ, কষ্ট, বেদনায় গেছে। আশা করি আমরা 2021 সাল করোনা মহামারী বিদায় নেবে এবং আমরা সবাই শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে। 2020 সাল প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্টের এবং দুঃখজনক। এই 2020 সাল আমাদের মাঝখান থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। কারো ফ্যামিলি, বাবা মা, ভাই বোন এবং ব্যবসা, পুরো পৃথিবীর সমৃদ্ধি ধ্বংস করে দিয়েছে। প্রবাসী সহ স্থানীয়রা আশায় বুক বেঁধেছেন নতুন বছর যেন সবার জন্য বয়ে আনে অনাবিল আনন্দ। সময় সংবাদ, স্পেন।
এদিকে দেশের বাইরেও নতুন বছর বরণে নেই তেমন কোনো জাঁকজমক। প্রতি বছরের মতো এবার অস্ট্রেলিয়াতে পৃথিবীর অন্যতম বড় আলোকসজ্জায় বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে না। এতে ধস নেমেছে পর্যটন খাতেও। যে কোনো মূল্যে করোনার নতুন সংক্রমণ ঠেকাতে বদ্ধপরিকর দেশটির সরকার। সিডনি থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। পর্যটক বন্ধু ভাবাপন্ন দেশ অস্ট্রেলিয়া। পৃথিবীর অন্যান্য বেশিরভাগ দেশে যখন শীতকাল চলছে, অস্ট্রেলিয়াতে কিন্তু তখন গ্রীষ্মকাল। বছরে এই সময়টিতে অস্ট্রেলিয়াতে ঘুরতে আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক। ক্রিসমাস এবং নিউ ইয়ারের এই ছুটিতে তারা অস্ট্রেলিয়াতে ঘুরতে আসে এবং অস্ট্রেলিয়ার রাজস্ব আয় বাড়িয়ে দেয়। তৃতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ার সিডনিতে করোনা বেড়ে যাওয়ায় এবং বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়াতে এই বছর পর্যটকরা আসতে পারেনি। এর সরাসরি প্রভাব পড়বে অর্থনীতিতে এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের উপরে। তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়া করোনার কারণে একটা রেস্ট্রিকশনে পড়ে গেল। বর্ডারগুলো বন্ধ হয়ে রেস্ট্রিক্টেড হয়ে আছে, আমাদের বিজনেসটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, অনেক টুরিস্ট আসতে পারছে না। নট অনলি আওয়ার বিজনেস, এভরি বিজনেস ইজ সাফারিং ফর দিস করোনা and we are expecting the vaccine very soon. SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। শুভ সকাল। অস্ট্রেলিয়া থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল। তবে অস্ট্রেলিয়াতে কতটা শুভ সকাল সেটি সিডনি টাইম 11:30টার মধ্যে জানা যায়। 11:30টার ভিতরে সরকারি যে অ্যানাউন্সমেন্ট আসে সেখানে জানিয়ে দেওয়া হয় যে আজকে করোনার আপডেট কি। গতকালকের সংখ্যাটি আপনাদেরকে বলতে পারি, যেহেতু এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে এখনও 11:30 বাজেনি, 11:15টার মতো বাজে। অস্ট্রেলিয়াতে গতকালকে সিডনিতে 161 জন অ্যাক্টিভ করোনা রোগী ছিল এবং গতকালকেই সিডনিতে 18 জন নতুন করে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তো আপনারা জেনে থাকবেন সিডনি কিন্তু প্রায় 45 দিন করোনা শূন্য অবস্থায় ছিল এবং মেলবোর্ন প্রায় 2 মাসের কাছাকাছি সময় কিন্তু করোনা শূন্য অবস্থায় ছিল। হঠাৎ করে সিডনিতে আবারও করোনার সংক্রমণ দেখা দিয়েছে। তো এরকম পরিস্থিতিতে হঠাৎ করে সিডনিতে হঠাৎ করে করোনা কোত্থেকে আসলো সেটি কিন্তু জনমনে প্রশ্ন ছিল। ধারণা করা হচ্ছে যে একজন আমেরিকান নাগরিকের মাধ্যমে সিডনিতে তৃতীয়বারের মতো করোনা ছড়িয়ে গেছে। সিডনির একটি বিচ, আপনারা জানেন যে গ্রীষ্মকালে কিন্তু সিডনিতে প্রচুর মানুষ বাসা থেকে বের হয়ে আসে, গরমে তারা কিন্তু বিচে যায় এবং তারা কিন্তু সমুদ্র স্নানে বের হয়ে আসে, বিশেষ করে গ্রীষ্মকালীন এই ছুটিতে। এই সময়টিতে কিন্তু সিডনির স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো অফিসগুলো লম্বা সময়ের জন্য ছুটিতে চলে যায়। স্কুল কলেজগুলো বন্ধ থাকাতে পরিবার পরিজন নিয়ে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সবাই বের হয়ে আসে। এই কারণে হঠাৎ করে আসলে একজনের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ে এবং যখন প্রায় 30-40 জন ছড়িয়ে পড়ে তখনই কিন্তু সরকারি টনক নড়ে যে আসলে আবারও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়াতে যে করোনা ধাক্কা এসেছিল সেটি কিন্তু মূলত এসেছিল মেলবোর্ন বেস করে এবং প্রথম ধাক্কাটি এসেছিল সিডনি বেস করে এবং তৃতীয় ধাক্কাটি কিন্তু এখন সেটিও আবার কিন্তু সিডনিতে এবং দ্বিতীয় ধাক্কায় অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। জুলাইয়ের শুরু থেকে এই ধাক্কাটি এসেছিল, প্রায় 3 মাস কিন্তু মেলবোর্নে ভয়াবহ অবস্থা ছিল। আপনাদের মনে করিয়ে দেই যে মেলবোর্ন কিন্তু লকডাউনে ছিল এবং কারফিউ জারি করতে হয়েছিল একটি পর্যায়ে গিয়ে। প্রায় 800 জন মানুষ অস্ট্রেলিয়াতে শুধু দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়াতে বাংলাদেশিরা ভালো আছে, তারা শারীরিকভাবে সুস্থ আছে। তৃতীয় পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশিদের করোনা আক্রান্ত হওয়ার খবর আমাদের কাছে আসেনি। তবে বাংলাদেশিরা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। আপনারা জেনে থাকবেন গত মার্চের 27 তারিখ থেকে কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের নিয়মিত যে বর্ডার সেটি কিন্তু বন্ধ আছে। প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট এই মুহূর্তে বাংলাদেশে আছে যারা অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে পড়াশোনা করছে, অনলাইনে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছে, কিন্তু তারা কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে পারেনি। যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল যে ফেব্রুয়ারি সেমিস্টারে, আগামী বছরের ফেব্রুয়ারি সেমিস্টারে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়তে আসার, সেই সুযোগটিও সম্ভবত অন্তত সিডনি বা NSWতে যারা আসবে তাদের জন্য সম্ভবত এই সম্ভাবনা অনেকটাই কম। সেটি বোঝা যাবে আগামী কিছুদিনে অস্ট্রেলিয়ার সিডনিতে করোনা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আসে তার উপরে। অস্ট্রেলিয়ার বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান যারা আছে তারা তৃতীয় পর্যায়ে এই করোনার আগে কিন্তু ভালো করতে শুরু করেছিল। বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে প্রচুর মানুষ বাসা থেকে বের হয়ে আসে, তারা বিভিন্ন প্রোগ্রাম পার্টিতে অ্যাটেন্ড করে। এই সময়টি বাংলাদেশি ব্যবসায়ীরা তুলনামূলক ভালো করতে শুরু করেছিল, কিন্তু
গতকালকেও সরজমিনে দেখেছি যে সিডনির বাংলাদেশি দোকানগুলো, ব্যবসা প্রতিষ্ঠান, অনলাইন ব্যবসাগুলো বা এক্সপোর্ট ইম্পোর্ট যারা করে তারা কিন্তু ভালো করতে পারছে না। যেসব স্টুডেন্ট পার্ট টাইম জব করছিল তাদের কিন্তু এই যে ক্রিসমাসের পর এবং আজকের যে নববর্ষের এই উদযাপনের পরে কিন্তু তাদেরকে আর খুব বেশি জব বা শিফট তাদের হাতে থাকবে না। তো বলাই যাচ্ছে যে অস্ট্রেলিয়া বাংলাদেশি স্টুডেন্টরা খুব বেশি ভালো নেই এবং বাংলাদেশিরা মানসিকভাবে ভেঙে পড়েছে, কারণ প্রচুর বাংলাদেশি প্রতি বছর দেশে ঈদ করতে, পূজা করতে বা এই লম্বা ছুটিতে, গ্রীষ্মকালীন ছুটিতে তারা কিন্তু দেশে যায়। এবছর কিন্তু তাদের দেশে যাওয়ার সুযোগ নেই। বিশেষ করে বাংলাদেশ থেকে যদি তারা আসে তাদেরকে 2 সপ্তাহে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হয়, 5 স্টার হোটেলে তাদেরকে রাখা হয় এবং এটির জন্য তাদেরকে কিন্তু মোটা অঙ্কের টাকা গুনতে হয় এবং নিয়মিত ফ্লাইট না থাকায় অনেক দিন ধরে অপেক্ষা করতে হয়। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যেমন যেতে পারছে না, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতে পারছে না, এরকম একটি বন্ধ অবস্থায় অস্ট্রেলিয়া প্রবাসীরা আছে। আপনারা জেনে থাকবেন অস্ট্রেলিয়া একটি দ্বীপ রাষ্ট্র। এখানে সবচেয়ে কাছাকাছি দেশ যেটি আছে সেটিও নিউজিল্যান্ড এবং সেখানে যেতে প্রায় 4 ঘন্টা লাগে। তো অস্ট্রেলিয়ার সিডনিতে পৃথিবীর অন্যতম সেরা এই আতশবাজি প্রদর্শনী হয় এবং নববর্ষে উদযাপন হয়। প্রচুর আলোকসজ্জা হয়। আপনারা প্রতি বছর টেলিভিশনে দেখে থাকবেন সিডনির অপেরা হাউসের ওই এরিয়াগুলোতে, সিটিতে কিন্তু এটি অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর শুধুমাত্র এই আলোকসজ্জা দেখার জন্য এবং অস্ট্রেলিয়া ঘুরতে অন্তত 10 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়া ভ্রমণে আসে। এই বছর কিন্তু সেটি হচ্ছে না। অস্ট্রেলিয়াতে কিন্তু ভ্রমণ করতে এই বছর কেউ আসতে পারেনি এবং গত বছরও আপনাদের মনে করিয়ে দিই, গ্রীষ্মকালীন এই সময় গরমে কিন্তু বুশফায়ার হয়েছিল, দাবানল হয়েছিল, ভয়াবহ দাবানলে কিন্তু গত বছরও অস্ট্রেলিয়াতে কেউ ঘুরতে আসতে পারেনি, খুব বেশি মানুষ ঘুরতে আসতে পারেনি। এর প্রবল একটি প্রভাব কিন্তু পড়েছে অর্থনীতিতে এবং অর্থনৈতিক এই প্রভাবটি সরাসরি আসলে বাংলাদেশি নাগরিকদের উপরেও এসে পড়ে। এই ছিল অস্ট্রেলিয়া থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি কবিরের কাছে। অস্ট্রেলিয়ার সিডনি থেকে জানাচ্ছিলেন SM আমিনুল রুবেল সেখানকার করোনা পরিস্থিতি এবং অর্থনীতি সহ সার্বিক খবর। এবার করোনা পরিস্থিতির খবর। ইতালিতে করোনার ভ্যাকসিন গ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্য সচিব সেন্ড্রা জাম্পা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা উচিত মন্তব্যের পর থেকেই ইতালি জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়, তবে প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন। এদিকে বৃহস্পতিবার থেকে পুরো ইতালিতে আবারও শুরু হয়েছে লকডাউন। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। 27 ডিসেম্বর থেকে ইতালিতে করোনা ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে দেওয়ার 4 দিনের মাথায় ভ্যাকসিন গ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্য সচিব ভ্যাকসিন বাধ্যতামূলক করার কথা বলার পর এর তীব্র বিরোধিতা করেন মাস্ক বিরোধী আন্দোলনের নেতারা। তারা বলছেন ইতালির বহু নাগরিক করোনা টিকা গ্রহণে রাজি নন। তবে করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিন নেওয়া উচিত বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। ভ্যাকসিন নিয়ে মানুষ অনেক কিছু বলতেছে, কিন্তু আমরা আশা করি যে আমরা সবাই, যেহেতু 27 তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, আমরা আশা করি আমরা সবাই ভ্যাকসিন দিব এবং সবাইকে বলবো আপনারা সবাই ভ্যাকসিন দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন। ভ্যাকসিন না নিলে আমাদের এই করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রাপ্ত ভ্যাকসিন দিয়ে ইতালিতে টিকা কর্মসূচি শুরু। প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও বৃদ্ধাশ্রমে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশটির সব নাগরিককে ভ্যাকসিন দিতে চায় সরকার। এদিকে 3 দিনের বিরতির পর বৃহস্পতিবার থেকে ফের পুরো ইতালিতে লকডাউন শুরু হয়েছে। মাঝখানে 4 জানুয়ারি বিরতি দিয়ে এই লকডাউন চলবে 6 জানুয়ারি পর্যন্ত। তবে সরকার বলছে জানুয়ারি থেকে তৃতীয় ঢেউ শুরু হলে বিভিন্ন প্রদেশে আক্রান্তের সংখ্যা বেঁধে আসতে পারে আবারও লকডাউন। ইতালিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 20,83,000 আর মৃত্যুবরণ করেছেন অন্তত 74,000 মানুষ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। এদিকে ব্রিটেনে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন পাওয়ায় স্বস্তি ফিরেছে বাংলাদেশিদের মধ্যে। অপেক্ষাকৃত কম মূল্য আর তুলনামূলক সহজ ব্যবহারবিধি হওয়ায় এই ভ্যাকসিনকে নতুন মাইলফলক বলে মনে করা হচ্ছে। ফাইজারের পর দ্বিতীয় এই টিকার ব্যবহারকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসকরা। লন্ডন থেকে রিপোর্ট শোয়েব কবিরের। করোনার দ্বিতীয় ভয়াল থাবায় পুরো ব্রিটেন বিপর্যস্ত। রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। এর মধ্যে ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনটির অনুমোদন দেওয়ায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন গতি এসেছে। ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন -70 ডিগ্রি তাপমাত্রায় রাখার বাধ্যবাধকতা থাকলেও এটিতে তা নেই।
ইতিমধ্যে বরিস জনসন প্রশাসন 10 কোটি ডোজ অর্ডার দিয়েছে আর সোমবার থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রায় 100 মিলিয়ন ডোজ তারা অর্ডার করেছে এবং এর মাধ্যমে 50 মিলিয়ন লোককে তারা ফুল ভ্যাকসিনেশন করতে পারবে 2টো ডোজের মাধ্যমে। তো ব্রিটিশ গভর্নমেন্ট আপাতত প্ল্যান করেছে আগামী প্রতি সপ্তাহে 2 মিলিয়ন লোককে তারা ভ্যাকসিন দিতে পারবে। ভ্যাকসিন অনুমোদনের খবরে ব্রিটেন সহ পুরো বাংলাদেশি কমিউনিটিতেও স্বস্তি ফিরে এসেছে। বহুল প্রতীক্ষিত এই ভ্যাকসিন করোনার ভয়ঙ্কর আগ্রাসন থামাতে সক্ষম হবে বলে মনে করছেন সবাই। বন্ধুবান্ধব আক্রান্ত অধিকার মৃত্যুর মিছিল অক্সফোর্ডের এই ভ্যাকসিনে আমরা অনেকটা হতাশমুক্ত। ভ্যাকসিন যে অ্যাপ্রুভ হয়েছে, আশা করি কয়েকদিনের মধ্যে আমরা পুরানো যে দিন আমরা ছিলাম সেই দিনে ফিরে আসবো। লন্ডনের মানুষ, পাঁচটা ওয়ার্ল্ডের মানুষে আক্রান্ত, আর এখন আমরা এই খবরটা পাইয়া খুব ভালো লাগছে। এই মহামারী থেকে বেরিয়ে আসার জন্য ভ্যাকসিনই একমাত্র উপায় বলে জানালেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারত সেরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দিলে বাংলাদেশ জানুয়ারির শেষের দিকে বা তারও আগে পেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল রাজধানীতে কোভিড নিয়ে এক আলোচনা সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, কোভিড নিয়ন্ত্রণে থাকলেও চলে যায়নি, তাই বাংলাদেশের অর্জন ধরে রাখতে সরকারি বেসরকারি স্বাস্থ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। ভ্যাকসিন ক্রয় করার প্রক্রিয়া কমপ্লিট করেছে। আমরা আশা করি ভ্যাকসিন অনুমোদন যেহেতু পেয়ে যাচ্ছে, এখানে ইউরোপের ইউকে অনুমোদন দিয়েছে, ভারতও দিয়ে দিবে, হয়তো WHO দিয়ে দিবে। আমরা আশা করি জানুয়ারি মাসের শেষে অথবা তার আগেও আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। অ্যান্টিজেন পরীক্ষায় মাত্র 20 মিনিটে মেলে করোনার ফল, কিন্তু 34টি অ্যান্টিজেন মেশিনে দিনে 100টি পরীক্ষাও হয় না। উচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল বা বড় হাসপাতালে এই টেস্টের প্রয়োজনীয়তা বেশি হলেও খোদ ঢাকাতেই শুরু হয়নি এই পদ্ধতি। স্বল্প খরচে দ্রুত ফল দেওয়ার সক্ষমতা থাকায় অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে জেলা শহরগুলোতে। রিপোর্ট মুজাহিদ শুভর। মাত্র 20 মিনিটেই পরীক্ষার ফল। উন্নত অবকাঠামো এবং পর্যাপ্ত জনবলের প্রয়োজনীয়তা না থাকায় দেশের বিভিন্ন জেলায় স্থাপিত হয়েছে ইতোমধ্যেই 34টি মেশিন। অথচ অ্যান্টিজেন টেস্টের মেশিনের সংখ্যা বাড়লেও বাড়েনি পরীক্ষা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বিগত 25 দিনে সম্পন্ন হয়েছে মাত্র 1600 পরীক্ষা। বড় বড় হাসপাতালে জরুরি সেবা গ্রহণকারী বা সার্জারি রোগীদের জন্য অ্যান্টিজেন পরীক্ষা দারুণ উপযোগী একটি পদ্ধতি। জাতীয় টেকনিক্যাল কমিটি অ্যান্টিজেনকে RT-PCR এর পরিপূরক হিসেবে ব্যবহারের পরামর্শ দিলেও তা অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে বিকল্প হিসেবে। এতে অ্যান্টিজেন পদ্ধতিতে কারো কোভিড পরীক্ষার ফল সঠিক না হলে সেটি নিশ্চিত হবার সুযোগ কমই থাকছে। অ্যান্টিজেন টেস্টের প্রায় 20% ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটাকে যদি আমি খুব কম রোগীর হার যেখানে রয়েছে সেখানে প্রয়োগ করি, এটি বৈজ্ঞানিকভাবে আসলে সঠিক না। স্বাস্থ্যসেবা দানকারীরা এটার সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন এবং তারা রোগীদেরকে বলতে পারবেন, তখন চাহিদা তৈরি হবে এবং তখন এই যন্ত্রটি ব্যবহার হবে। যে আমাদের একটি বিকল্প পরীক্ষা পদ্ধতি আছে, যেটার মধ্যে অল্প খরচে অল্প সময়ে একটা ধারণা পাওয়া সম্ভব, এবং লক্ষণ থাকলে দ্বিতীয় স্তর পরীক্ষারও সুযোগ সেই জেলাতে আছে। লক্ষণ উপসর্গ না থাকলে অ্যান্টিজেন টেস্টের ফল পজিটিভ হয় না জানার কারণেই বেশিরভাগ মানুষ পরীক্ষা করাতে আসছেন না বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। লক্ষণগুলো আছে, সাইন সিমটমগুলো আছে, তাদেরই পরীক্ষাগুলি করা হয় বিধায় সেখানে যাদের সাইন সিমটম নাই তারা পরীক্ষা করতে আসে না, সেই জন্যই এই পরীক্ষাটা কম হচ্ছে। মাত্র 20 মিনিটে ফলাফল দেবার পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের খরচ RT-PCR এর চেয়ে অন্তত 3 গুণ কম। তাই রাষ্ট্রীয় অপচয় কমিয়ে বিপুল সংখ্যক পরীক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকারিভাবে অ্যান্টিজেন টেস্টকে আরও জনপ্রিয় করার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেট ভেঙে দেয়ায় কেন্দ্রীয় ঔষধাগার বা CMSTর খরচ নেমে এসেছে অর্ধেকে। মাস্ক, PPE, অক্সিজেন সিলিন্ডার সহ করোনা মোকাবেলায় যে সরঞ্জাম মজুদ আছে তাতে আগামী কয়েক মাসে কোনো ঘাটতি দেখা দেবে না। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক আবু হেনা মোরশেদ জামান।
করোনা শুরুতেই একে একে বের হয়ে আসতে থাকে স্বাস্থ্য খাতের অনিয়ম আর দুর্নীতির ভয়াবহ চিত্র। অভিযোগ ওঠে মাস্ক, পিপিই সহ অন্যান্য উপকরণ কেনায় সিন্ডিকেট করে কয়েক গুণ বেশি দামে ক্রয়ের। তবে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি বলছে সব ভেঙে ক্রয় পদ্ধতিতে এসেছে স্বচ্ছতা। খরচ কমেছে প্রায় 50%। আমরা চেষ্টা করেছি মানসম্মত জিনিস কিনতে, দ্রুত কিনতে এবং কম দামে নিয়ে আসতে, যতটা সম্ভব বাজারে পাওয়া যায়। যে মাস্কের দাম ছিল 30 টাকা, সেটি আমরা এখন 4 টাকা থেকে 6 টাকার মধ্যে তো কিনতে পারছি। যে পিপি একসময় অনেক দাম ছিল, সেটি আমরা 700 টাকা, ভবিষ্যতে 450 টাকাতে কিনবো ইনশাল্লাহ। এর অর্থ হলো যে আমরা মান ঠিক রেখে দ্রুততার সাথে কমানোর জন্য সকল প্রক্রিয়া অনুসরণ করতে পারছি। তিনি জানান টেস্ট কিট জমা আছে প্রায় 5 লাখের বেশি। গ্লাভস 10 লাখ, আইসিইউ বেড, হাইফ্লো নজেল ক্যানোলা, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার যা মজুদ আছে তাতে আগামী কয়েক মাসে কোনো ঘাটতি হবে না। আছে অ্যান্টিজেন টেস্ট কিটেরও পর্যাপ্ত মজুদ। আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর প্রস্তুত আছে, আইসিইউ বেড প্রস্তুত আছে এবং বিভিন্ন হসপিটাল আমাদের নিচ্ছে। ভেন্টিলেটর আমরা 100 দিয়ে দিয়েছি, আরও 187 প্রস্তুত আছে। পিপিই আমাদের হাতে এই মুহূর্তে 6,42,730টা মজুদ আছে। আমরা বিশ্বাস করি আমাদের বিশেষজ্ঞদের সাথে আলাপের পরিপ্রেক্ষিতে যে আমরা আগামী 1 বছরের জন্য প্রস্তুত। এসব চিকিৎসা উপকরণ সরবরাহ গতিশীল রয়েছে বলে জানান সিএমএসডি পরিচালক। কতটা গেছে, আরও যাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে, বিশ্বসেরা উপাদান ব্যবহার করায় পদ্মা সেতু টিকে থাকবে 100 বছরেরও বেশি। আশা কর্তৃপক্ষের আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করছে পরামর্শক প্যানেল। করোনার কারণে প্রতি বছরের মতো ঘটা করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া না গেলেও এবারও বছরের একই সময়ে উদ্বোধন হচ্ছে নতুন বই বিতরণ কর্মসূচি। সাম্প্রতিক বছরগুলোতে 31শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে নতুন এই বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। সেই ধারাবাহিকতায় আজ সকাল 9টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উৎসবের উদ্বোধন করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর 2 মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। আওয়ামী লীগ নেতারা বলেছেন, দেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের 2য় বার্ষিকী উপলক্ষে আলাদা আলাদা আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। সারা দেশে মিছিল, সমাবেশ সহ নানা আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করে আওয়ামী লীগ। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্মরণে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানী সহ সারা দেশে সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে নৌকা প্রতীকে গণরায় দিয়েছিল। সেদিন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে বানচাল করার। এই জন্য বিএনপি নির্বাচনে গ্রহণ করবে কি করবে না, এই নিয়ে তারা খোলাসা করে শুরু থেকেই কিছু বলেনি। ওদের গণতন্ত্র মানে হলো জামাতিদেরকে দিয়ে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার গণতন্ত্র। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক। বলেন, আন্দোলনের নামে বিএনপি কোনো নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে। তারাই এদেশে প্রথম সাংবিধানিক শাসন রহিত করে সামরিক শাসন প্রতিষ্ঠিত করেছিল। বিএনপির মুখে নির্বাচন আর গণতন্ত্রের সুবচন মানায় না। আমি বকুল সাহেবকে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে জনরায় মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। দিবসটি উপলক্ষে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সেখানে বিএনপিকে উদ্দেশ্য করে নেতারা বলেন, পরাজয়ের ফলাফল পেয়েই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দলটি। সন্ধ্যার পরে যখন ফলাফল আসা শুরু হলো, ওনাদের লজ্জাজনক পরাজয়ের ফলাফল দেখে তখন তারা সুর পাল্টানো শুরু করলো। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশ যুদ্ধ নয় বরং শান্তিতে বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব বাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে। এই জন্য বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন তিনি। বিশাল জলরাশির সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠার প্রায় অর্ধশত বছরে এসে এই বাহিনী এখন অপারেশনাল সক্ষমতা অর্জনের পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে বৈশ্বিক মানের সঙ্গে তাল মিলিয়ে। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে ৩ বছরব্যাপী কোর্সের সমাপনী উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি কুচকাওয়াজে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে রাষ্ট্রীয় সালাম জানান নবীন কর্মকর্তারা। এবছর ৩১ জন মিডশিপম্যান এবং ৩২ জন ডিরেক্ট এন্ট্রি অফিসার সহ ৬৩ জন কর্মকর্তা নৌবাহিনীতে কমিশন লাভ করে শপথ নিয়েছেন দেশ রক্ষার। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের পদক এবং সর্বোচ্চ চৌকস কর্মকর্তার হাতে সোর্ড অব অনার তুলে দেন নৌবাহিনী প্রধান। ২৭টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। প্রধানমন্ত্রী বলেন, সরকারের বাস্তবমুখী পরিকল্পনায় নৌবাহিনী এখন সক্ষমতার নতুন অধ্যায়ে। বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে, সেইভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে আমরা গড়ে তুলছি। সমুদ্রের অর্থনৈতিক গুরুত্ব কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশ নিজস্ব যুদ্ধজাহাজ দেশেই নির্মাণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানান সরকার প্রধান। নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধজাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। বিশাল সমুদ্ররাশি, তার সম্পদটা যেন আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে ব্যবহার করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সচেতন থাকবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বগুড়ায় সময় সংবাদের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঐতিহাসিকভাবে এই দুই সাংবাদিকের উপর যেভাবে হামলা করা হয়েছে, এটা বর্বরচিত, জঘন্য। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী হওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনকেও অনুরোধ করব যে কোনো ব্যক্তির দুর্নীতির এবং অনাচারের দায় যেন সরকারের সমস্ত অর্জনের কে কালিমা লিপ্ত না করে দেয়। বাংলাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন, গুমের যে বিচারহীনতার সংস্কৃতি চলছে, এটি হচ্ছে তারই ফল। গত 5 দশকে সাংবাদিক হত্যা, নির্যাতন এই বিষয়ে খুব বেশি সাজার নজির নাই, এবং এই সাজার নজির না থাকার কারণের জন্যে যারা সাংবাদিকদের উপর চড়াও হয় তারা বেপরোয়া হয়। কেন্দ্রীয়ভাবে যখন দেখে যে কিছুই হয় না, তখন মাঠ পর্যায়ের প্রশাসন বলেন, মাঠ পর্যায়ের দলীয় কর্মীরা বলেন, মাঠ পর্যায়ের দলীয় নেতাকর্মীরা বলেন, দোকান বরাদ্দ দেওয়ার নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে 34,79,70,000 টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা মামলা তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। সাঈদ খোকন সহ 7 আসামির বিরুদ্ধে প্রতিবেদন দিতে 31 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বিচারিক আদালত। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বলে জানিয়েছেন বর্তমান মেয়র ফজলে নূর তাপস। রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটে গত 8 ডিসেম্বর থেকে শুরু হয় নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ। বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে সপ্তাহব্যাপী অভিযানে উচ্ছেদ করা হয় 911টি দোকান। অভিযান চলাকালীন হঠাৎই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি দাবি চমকে দেয় সবাইকে। তারা জানান, সাবেক মেয়র সাঈদ খোকনই তাদের এসব দোকান বরাদ্দ দেন, বিনিময়ে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হয় কোটি টাকা। দোকানদাররা তাদের শেষ সম্বল যেখান থেকে পারছে গ্রামের থেকে জায়গা জমি বিক্রি করে এনেও সাঈদ খোকনের সেই অর্থ পূরণ করতে বাধ্য হয়েছেন। আমরা কিন্তু কর্পোরেশনকে
বৈধভাবেই ভাড়া দেওয়া হয়েছে এবং সাবেক মেয়র কিন্তু স্বীকারও করছে যে টাকাটা তারা পেয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে 5টি পে অর্ডারের মাধ্যমে মোট 34,89,70,000 টাকা আত্মসাতের নথি বুধবার আদালতে দাখিল হয়। পরে সাইদ খোকনের বিরুদ্ধে করা মামলাটি গ্রহণ করে আদালত সাবেক মেয়র, নগর ভবনের সাবেক 2 কর্মকর্তা সহ 7 আসামির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন পিবিআইকে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের আহ্বান করে এই জায়গায় দোকান বরাদ্দ দেওয়া হবে। তারা তাদেরকে আহ্বান করে একই সাথে এই মার্কেটে যারা মূল ভবনে ব্যবসায়ী আছে তাদেরকে এক প্রকার বাধ্য করে, যদি এই এক্সটেনশন ভবনে দোকান না নেয় তাহলে তাদের বরাদ্দ বাতিল করা হবে অথবা তাদের দোকানে তালা লাগাই দেওয়া হবে। আদেশের পরপরই সাইদ খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। যেহেতু কোর্ট অলরেডি একটা অর্ডার পাস করে দিয়েছে বিষয়টাকে তদন্ত করার জন্য, তদন্তহীন বিষয়ে মন্তব্য করার কোনো সুযোগ নাই। যদিও মঙ্গলবার তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ও মামলাকে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি। এগুলো তাপস করাচ্ছে করে নিজের দলের এবং তার পরিবারের ভাবমূর্তি নষ্ট করছে। এদিকে বর্তমান মেয়র তাপস জানান, সাবেক মেয়রের বিরুদ্ধে হওয়া মামলার দায় একান্তই সাইদ খোকনের। কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়, কারো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় না। এ সময় দুর্নীতিবাজ ব্যক্তিদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি করেন বর্তমান মেয়র। কোনো আত্মসাৎ কোনোভাবে বরদাস্ত করা হবে না। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। যতই ক্ষমতাধর হোক, রাজুকের নকশার বাইরে কোনো স্থাপনা থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। গতকাল মিরপুরের ভাসানটেক বস্তি পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এ সময় ভাসানটেক এলাকায় রাজুকের নকশার বাইরে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে তা শিগগিরই উচ্ছেদের নির্দেশ দেন মেয়র। এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে আতিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে তাদের নোটিশ দেওয়া হয়েছে। পরে ভাসানটেক বস্তি পরিদর্শন শেষে মেয়র বলেন, সরকার বস্তিবাসীকে স্থায়ী আবাসনের পরিকল্পনা করছে। রাজুকের রাস্তার ড্রয়িংয়ের ভিতরে কেউ থাকতে পারবে না, এটাকে আমরা উচ্ছেদ করে দেব। এই ব্যাপারে আমার কথা হয়েছে, আমি ওদেরকে সময় দিয়েছি 7 দিনের জন্য, যে 7 দিনের মধ্যে মার্কিং করতে হবে। তারপর স্বেচ্ছা যদি যায়, ডেফিনেটলি এখানে কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট আসবে। আমরা যেইভাবেই হোক, যতটুকু আমাদের রাজুকের জায়গা আছে, রাস্তা আছে, এই রাস্তা কেউ দখল করতে পারবে না, সে যত শক্তিধর হোক না কেন। নদী তীরের জায়গা জেলা পরিষদ থেকে ইজারা দেয়ায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ বা নিলাম না করেই অনেকটা ঢিলেঢালাভাবে চলেছে বিআইডব্লিউটি এর অভিযান। রাজধানীর গাবতলী এলাকার কয়লা ও বালু ওঠানামার ঘাটে অভিযানে গিয়ে এমন বাধার মুখে পড়ে সংস্থাটি। জেলা পরিষদ কিভাবে নদী তীর ইজারা দেয় সে প্রশ্নের উত্তর নেই বিআইডব্লিউটি এর কাছেও। নতুন বসানো স্থায়ী সীমানা পিলারের মধ্যে থাকা এমন বিশাল বিশাল কয়লা, পাথর, ইট ও বালুর স্তূপ না সরিয়ে কিংবা নিলাম না দিয়েই বুধবার উচ্ছেদ অভিযানে শুধু স্থাপনা গুড়িয়ে দেয় উচ্ছেদকারী দল। বিএডব্লিউটি এর অভিযোগ, তাদের কাছ থেকে অনুমোদন না নিয়েই তুরাগ তীরের গাবতলী অংশে স্থায়ীভাবে দখল করে ব্যবসা করছে শত শত ইট, পাথর, কয়লা ও বালুর ব্যবসায়ী। যদিও এদিন জোরালো ভূমিকায় দেখা যায়নি সংস্থাটিকে। বেশ কিছু স্থাপনা ভাঙার পাশাপাশি ওয়াকওয়ের পাশ দিয়ে শুধু কিছু মাটি ও বালু সরায় উচ্ছেদকারীরা। ব্যবসায়ীদের দাবি, নদী তীরের জায়গা তারা ঢাকা জেলা পরিষদের কাছ থেকে কোটি কোটি টাকা মূল্যে ইজারা নিয়ে ব্যবসা করছেন। আমরা তো ইজারাদার, ক্রয় করেও নেই, দখল করেও নেই, ঠিক আছে? জেলা পরিষদের কাছ থেকে, এখানে লেখাই আছে সাইনবোর্ডে। আমরা 91 সাল থেকে জেলা পরিষদের মাধ্যমেই এটা আমরা প্রতি বছর রিনিউ করে আমরা নিচ্ছি। ওই পাশে যে গাটগুলো আছে এটা সিটি কর্পোরেশন বিক্রি করছে। এখন যদি বিআইডব্লিউটি এটা ভেঙে দেয়, আমরা সিটি কর্পোরেশন অবজেকশন দেবো। আমরা যে পে অর্ডারের মাধ্যমে এটা নিচ্ছি, আমরা জেলা পরিষদের আমরা জরিমানা চাবো বা আমাদের পে অর্ডার ফেরত চাবো। এমন পরিস্থিতিতে বিএডব্লিউটি জানিয়েছে, বিষয়গুলো আইনের মাধ্যমে মোকাবিলা করে সব দখলমুক্ত করা হবে। আসলে এবারে প্রথম দেখলাম এই সমস্যাটা। একটি অংশ জেলা পরিষদ, একটি অংশ সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে এবং 2টি রিট রয়েছে। পরশুর বরাবর অন্য সংস্থার আসলে অধিকার থাকতে পারে না, সেটা আমরা নিষ্পত্তি করে আদালতের মাধ্যমে স্টে ভ্যাকেট করে তারপরে ব্যবস্থা নেওয়ার জন্য। দখলকৃত জায়গা উদ্ধারের পর ওয়াকওয়ের পাশে গাছ লাগিয়ে দেওয়া হবে বলেও জানায় বিএডব্লিউটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা নেমে এসেছে উত্তরের জনজীবনে। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে নীলফামারীর সৈয়দপুরে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। আমরা সরাসরি তার কাছে যাব। বাদল। ধন্যবাদ খবির। উত্তর জনপদের হিমালয়ের পাদদেশের এলাকা নীলফামারী, এই অঞ্চল সাধারণতই শীতপ্রধান এলাকা। এখানে এই নীলফামারী অঞ্চলে শীতের প্রকোপ থাকে বেশি। তাছাড়া এই অঞ্চল হলো অভাবী জনপদ, বিশেষ করে ডিমলা, জলঢাকা, ডোমার এসব অঞ্চলে অভাবী মানুষের সংখ্যা প্রচণ্ড। যে এইসব অভাবী মানুষেরা এই শীতের কারণে, আপনারা জানেন যে গত 1 মাস ধরে নীলফামারীতে শীতের প্রকোপ ক্রমেই বেড়ে চলছে। এত শীতের প্রকোপ যে মানুষ, জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ ঘর থেকে শীতের কারণে ঘর থেকে বেরোতে পারছে না গরম কাপড় ছাড়া। এছাড়া যেসব খেটে খাওয়া মানুষ আছে, যারা প্রতিদিন কাজ করে, প্রতিদিন খায়, তারা গরম কাপড়ের অভাবে বাড়ির থেকে বের হতে পারছে না। সকাল থেকে সন্ধ্যার থেকে একেবারে পরের দিন সকাল 8টা-10টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে এই নীলফামারীর পুরো অঞ্চল। এখন এই যে আমরা যে মুহূর্তে আছি, এখন দেখেন যে এখনো কুয়াশায় চাদরে ঢেকে আছে পুরো এই অঞ্চলটা। এবং এই অঞ্চলে যেসব গরিব মানুষ দেখেন যে শীতে কাতর হয়ে তারা কোনো মতে পুরাতন গরম কাপড় পরে শীত নিবারণের চেষ্টা করছে। আমাদের এই অঞ্চলে গত এক মাস ধরে শীত সর্বনিম্ন শীতের ছিল 7 ডিগ্রি থেকে নিচে, মানে 6 থেকে 7 ডিগ্রি সর্বনিম্ন, এবং সর্বোচ্চ হলো যে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রতিদিন। তবে ইদানিং যে সন্ধ্যার পর থেকে সকাল 8টা-10টা পর্যন্ত শীত এবং কুয়াশা থাকলেও তারপরে কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে এবং যে গরম পড়ছে। এই বৈরী আবহাওয়ার কারণে আমাদের এখানে যে সমস্ত হাসপাতাল আছে, যে সমস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, এগুলোতে প্রতিদিন কিন্তু শীতজনিত শিশু রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই শীতের কারণে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে সমস্ত অভাবী জনপদ আছে আমাদের, বিশেষ করে ডিমলার চরাঞ্চল, জলঢাকার চরাঞ্চল, এইসব এলাকার মানুষেরা কৃষিকাজে যেতে পারছে না শুধুমাত্র গরম কাপড়ের অভাবে। এবং প্রায় 8টা-10টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকার কারণে তারা বাড়ি থেকেও বের হতে পারছে না। ফলে অভাবী জনপদের এই মানুষ শীতে একেবারে কাতর হয়ে আছে এবং তাদের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে আছে। আমরা এই এলাকার যে সমস্ত, আমি বর্তমানে এই আশেপাশে যে সমস্ত অভাবী লোকজন আছে তাদের সাথে কথা বললাম। তারা বলছে যে আমরা কুয়াশার কারণে এবং শীতের কারণে আমরা কাজে ঠিক মতন যেতে পারছি না। দেখা যাচ্ছে যে সারাদিনের অর্ধেক বেলায় প্রায় 10টা থেকে 10টা পর্যন্ত আমরা কাজে বেরোতে পারছি না, বাড়িতে বসে থাকছি। ফলে আমাদের এই অবস্থায় আমাদের জনজীবন, আমাদের সারাদিনের চলাফেরা বা বাড়ির সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আমি প্রশাসনের লোকজনের সাথে কথা বলে দেখেছি যে এ পর্যন্ত নীলফামারী অঞ্চলে যে শীতের জন্য অভাবী জনপদে যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তার পরিমাণ হলো মাত্র 34,500-র মতন। এছাড়া এবার যে শীতের প্রকোপ বেশি থাকলেও প্রতিবার দেখা যায় যে বিভিন্ন বেসরকারি সংগঠনগুলো এই সব শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে শীতের কাপড়, শীতবস্ত্র দিয়ে থাকেন। কিন্তু এইবারে দেখছি যে এই সব মানুষের
পাশে দাঁড়ানোর যেসব বেসরকারি সংস্থা তাদের যোগাযোগ বা তাদের আনাগোনা এদেরকে শীতবস্ত্র দেওয়ার এই প্রবণতাটা এইবার এই অঞ্চলে তেমনভাবে দেখা যাচ্ছে না বা এখনো এটা তেমনভাবে বৃদ্ধি পায়নি। আমরা আরেকটু দেখেছি যে শীতের কারণে এই অঞ্চলে কিছু কিছু বীজতলা আছে যেগুলো নষ্ট হতে যাচ্ছে এবং কিছু কিছু অনেকে বীজতলাকে ঢেকে রেখে বীজতলা বাঁচাবার চেষ্টা করছে। তো নীলফামারীতে শীত নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। শাকির হোসেন বাদল জানাচ্ছিলেন নীলফামারীর শীত পরিস্থিতির খবর। ডুবোচড়ার কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল। পানির গভীরতা কমায় জোয়ার ভাটার উপর নির্ভর করে চলছে ফেরি। অর্ধেকে নেমে এসেছে গাড়ি পারাপারের সংখ্যা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ রুটে পারাপারের অপেক্ষায় আটকে থাকা পরিবহন শ্রমিক ও যাত্রীদের। ড্রেজিংয়ের মাধ্যমে রুটটি সচল রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নাসিরুদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনা নদী থেকে মধু চৌধুরীর ঘাটে ঢুকতেই বুড়ির খাল ও রহমত খালি চ্যানেলে প্রতিদিন ভাটার সময় ফেরিগুলো ঘন্টার পর ঘন্টা ডুবোচরে আটকে যাচ্ছে। একবার আটকালে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা। রো ফেরি চলাচলের জন্য পানির গভীরতা কমপক্ষে 3 মিটার দরকার, কিন্তু ভাটার সময় মতির খাল, বুড়ির খাল, রহমত খালি ও ক্যাম্প খালের 2 কিলোমিটার এলাকায় 1 থেকে 1.5 মিটার পানি থাকে। তাই অনেকটা জোয়ারের উপর নির্ভর করেই গত 1 মাস ধরে চলাচল করছে ফেরি। নাব্যতা খুবই কম, জোয়ার ভাটায় আমাদের চলতে হয় এবং আমাদের টিপও কমে গেছে। ড্রেজারে মাটি কাটতে ফালায়, পানিতে ফালায়, ফালাইলে ওইটা আবার যায় কাটতে ফালা ওইটা ভরিয়ে যায়, কিন্তু কোনো লাভ হইতেছে না। সম্প্রতি বিআইডব্লিউটিএ এই রুটে ড্রেজিং শুরু করলেও নৌযানের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পারেনি এখনো। ফেরির ট্রিপ কমে যাওয়ায় রাজস্ব কমছে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। 6টা করে রাউন্ড ট্রিপ দিতে পারতো, এখন সেখানে সিঙ্গেল ট্রিপ হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে নাব্যতা সংকট। ফেরি চলাচল কমে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটের 2 পারে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন শ্রমিকদের। এবার 3 দিন, এবার 3 দিন জায়গা 6 দিন জায়গা স্যার, এটি এইভাবে তো গাড়ি চললে হবে না স্যার। আমাদের প্রত্যেক মাসে গাড়ির কিস্তি আছে 50,000 টাকা। জোয়ার আসে এই সময় ফেরি বিড়ে, যে সময় ভাড়া পড়ে যায়, এই সময় যায় মাইজগাঙ্গে বাইজা যায় সরার মধ্যে। ফেরির চলাচলের নিয়ন্ত্রণ ঠিক নাই। ইমার্জেন্সি রোগী, আমার রোগী নিয়ে আমি ঢাকা যাব, কিন্তু এখন আমি ফেরি পাচ্ছি না। তবে ড্রেজিং এর মাধ্যমে নৌযান চলাচল স্বাভাবিক রাখার আশ্বাস দেন বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। সম্প্রতি একটা প্রজেক্টের মাধ্যমে একটা খনন কাজ প্রকল্প গ্রহণ করেছে, আর বাকি যে নাব্যতা সংকট সেটা বিআইডব্লিউটির নিজস্ব রাজস্বের অধীনে ড্রেজিং কার্যক্রম চলছে। ভোলা লক্ষ্মীপুর রুটে স্বাভাবিক সময়ে প্রতিদিন 200 থেকে 300 যানবাহন পারাপার হয়। নাব্য সংকটে তা 100-এরও নিচে নেমে আসে। সময় সংবাদ, ভোলা। শীতার্ত জনপদের খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকাতে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। বকুল। খবির, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর মধ্যে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এই দুটি জেলা কিন্তু একদম হিমালয়ের পার্শ্ববর্তী জেলা। সেই কারণে কিন্তু বরাবর শীতের তীব্রতা ঠাকুরগাঁয়ে বাড়ে প্রতি বছরেই। তবে আমরা আজকে সকালে খোঁজ নিয়েছি যে পঞ্চগড়ের যে আমাদের প্রতিনিধি রয়েছে তিনি জানিয়েছেন যে আজকে তেঁতুলিয়া তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস এবং ঠাকুরগাঁয়ে আমরা সকাল 6টায় খোঁজ নিয়ে দেখেছি ঠাকুরগাঁয়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থাতে ঠাকুরগাঁয়ের যে ছিন্নমূল মানুষ আছে তারা এবং হতদরিদ্র যারা মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, কারণ তাদের ভোগান্তি কিন্তু সবসময় বাড়ে। আমরা যে জিনিসটি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আপনি দেখবেন যে এখন সকাল কিন্তু প্রায় 7টা এবং 7টা পেরিয়ে আসছে। তারপরেও কিন্তু এই কুয়াশার কারণে যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা রাস্তায় চলাচল করে। তো আমরা একজন পথচারীর সাথে কথা বলবো যে তিনি বরাবরই আমরা দেখি যে মর্নিং ওয়াক করেন। আজকে আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে শীত, এই শীতে মানে সাধারণ মানুষের কষ্টটা কী ধরনের হচ্ছে এবং ঠাকুরগাঁয়ের শীত কেমন?
ঠাকুরগাঁয়ে এই সময় প্রতি বছরই শীত জেগে বসে ঠাকুরগাঁয়ে, এবং এইবার শীত একটু আপ ডাউন করছে। মনে হচ্ছে আমার কাছে আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে, কখনো খুব তীব্র, গত এক সপ্তাহ আগে খুব শীত ছিল, এখনও একটু কম এক সপ্তাহ থেকে। তবে একটা আশ্চর্য ব্যাপার লাগছে যে এই সময় বিত্তবানরা মানে কেউ শীতবস্ত্র বিতরণ করছে না। আমার কাছে মনে হচ্ছে করোনাকালীন সময় তারা তাদের অসহায় দুস্থ মানুষকে এই করোনায় সেবা দিতে যায়, এখন শীতে তারা কেউ শীতবস্ত্র বিতরণ করছে না। আমি পত্রিকায় পড়েছি কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ে প্রধানমন্ত্রী প্রায় 26,000 শীতবস্ত্র দিয়েছে, তবে কোনো প্রতিষ্ঠান ব্যক্তিকে শীতবস্ত্র দেখা দিয়ে যায়নি। তবে মানুষের দুর্দশা কষ্ট ব্যাপক, যে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে বিত্তবান এবং বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিদেরকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে, তাদের জন্য শীতবস্ত্র বিতরণ করে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে একজন যে এখানকার যে মানুষ, এই এলাকার সাধারণ মানুষ, তিনি কথা বলছিলেন যে সমাজের যদি বিত্তবানরা এগিয়ে আসে তাহলে কিন্তু এই যে ছিন্নমূল মানুষ আছে, যারা দরিদ্র মানুষ আছে, তারা কিন্তু কিছুটা হলেও তাদের এই শীত নিবারণের চেষ্টাটা সেখান থেকে কিন্তু অনেকটাই লাঘব হবে। তো আমরা এই অবস্থাতে বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতি কিন্তু সত্যিকার অর্থে দিন দিন ভয়াবহতাই রূপ নিচ্ছে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে যারা হতদরিদ্র মানুষ আছে, যারা গ্রাম অঞ্চলের মানুষ আছে, তারা কিন্তু আসলে সবচেয়ে বেশি আরও কষ্টের মধ্যে পড়বে। তো আমরা বরাবরই লক্ষ্য করি যে যারা শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু সংসারের চাকা ঘোরাতে তারা প্রতিনিয়তই এই ভোর থেকে তারা শহরে বের হয় এবং কাজের সন্ধানে বেরিয়েও কিন্তু আবার দেখা গেছে তারা আবার বাসায় ফিরে যায় কাজ না পেয়ে। এই অবস্থাতে তাদের যে সংসারের যে চাকা ঘোরানো তা কিন্তু মানে কষ্টকর হয়ে পড়ে, তারা ঋণের জালে জড়িয়ে পড়ে। এই অবস্থাতে তাদের সংসারে অনেক সমস্যাই দেখা যায় বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে একটি মানুষও যেন শীতবস্ত্রে কষ্ট না পায়, সেই কারণে সরকার বদ্ধপরিকর এবং প্রশাসন কিন্তু সেদিকে নজরে রাখছেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলা রয়েছে, তারা উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে তারা কিন্তু নিয়মিত শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন। তো এখনও পর্যন্ত শীতবস্ত্র তাদের কাছে রয়েছে, তবে শীতবস্ত্র থাকার পরেও সংকট যেন না হয় সেই কারণে সরকারের এবং ত্রাণ মন্ত্রণালয়ের কাছে কিন্তু আবারও চিঠি প্রেরণ করেছে জেলা প্রশাসক। তো এই অবস্থাতে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, সেই শীতের পরিস্থিতিতে রেললাইনের যারা প্ল্যাটফর্মে দিন কাটায়, যারা মাঠে ঘাটে পড়ে থাকে ছিন্নমূল মানুষেরা এবং আদালত প্রাঙ্গণে যারা শুয়ে থাকে রাতে, তাদের কিন্তু শীতবস্ত্রের অভাব বরাবরই থাকে। তো এই অবস্থাতে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে শীত, সেই শীত কিন্তু সত্যিকার অর্থে দিন দিন ভয়াবহতার দিকেই রূপ নিচ্ছে। তবে যদি শৈত্যপ্রবাহ আবার নতুন করে শুরু হয়, মানে সেই অবস্থাতে আরও বেশি কষ্ট হবে ঠাকুরগাঁয়ের জনজীবনে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে সর্বশেষ শীতের পরিস্থিতি নিয়ে। খবির। শীতের খবর ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন জিয়াউর রহমান বকুল। পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে বিশ্বসেরা উপাদান। ব্যবহারের আগে নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মান। পরামর্শক প্যানেলের অনুমোদন ছাড়া প্রকল্পের কাজে কোনো উপাদান ব্যবহার করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সেতুর কার্যকাল 100 বছর ধরা হলেও তার চেয়ে বেশি মেয়াদে এটি টিকে থাকবে বলে আশা করা হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডের বিশালত্ব এবং এখানকার কর্মযোগ্য দেখলে যে কেউ টের পাবেন বিশ্বের অন্যতম সেরা নির্মাণ কাজ চলছে এখানে। পদ্মা সেতুর কাজে যে উপাদানগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে উপযোগী করে তুলতে কাজ করা হয় বিশাল এই এলাকা জুড়ে। সেতুর পিলার তৈরিতে যে স্টিলের টুকরো ব্যবহার হয়েছে তার সবগুলো এসেছে চীন থেকে। একইভাবে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যান জোড়া দেওয়ার কাজ দেশে হলেও এর কাঠামোর স্টিলের টুকরোগুলো এসেছে চীন থেকে। সংযোগ সড়ক থেকে শুরু করে সেতু নির্মাণ কাজে যে পাথর ব্যবহার হয়েছে তা আনা হয়েছে ভিয়েতনাম, দুবাই, ভারত ও ওমান থেকে। দেশের মধ্যপাড়া কঠিন শিলাখনি থেকে বাছাই করা পাথরের একটি অংশ ব্যবহার হয়েছে এই সেতুতে।
তবে সেতুর বড় একটি অংশ জুড়ে ব্যবহার হচ্ছে বাংলাদেশের উপাদানও। প্রকল্পের পিলার, ভায়াডাক্ট, সংযোগ সড়ক সহ প্রতিটি কাজে যত রড ব্যবহার হচ্ছে তার শতভাগই দেশীয়। অস্ট্রেলিয়া থেকে অল্প পরিমাণে মিহি সিমেন্ট আনা হলেও বেশিরভাগ সিমেন্টই ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি কোম্পানির। সবচেয়ে লংগেস্ট পাইল ড্রাইভ 120 থেকে 128 মিটার পর্যন্ত মাটির গভীরে গিয়েছে, এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড। আরেকটি বিশ্ব রেকর্ড হলো যে স্প্যানগুলা 32 বা 33 টন ওজনের, সেগুলা যে বিয়ারিংয়ের উপরে বসানো হয়, আমাদের এটা কিন্তু একটা বিশ্বে সর্বোচ্চ 10,500 টন, এটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড। স্প্যানের উপর ও নিচের অংশে বসাতে নির্মাণাধীন রোড স্ল্যাবের সিমেন্ট ও রড ব্যবহার হচ্ছে বাংলাদেশের, তবে রেলওয়ে স্ট্রিঞ্জারগুলো আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। নিজেদের অর্থে নির্মিত দেশের সর্ববৃহৎ এই প্রকল্প দেশীয় নির্মাণ শিল্পে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। বৃহৎ এই প্রকল্পে মালামাল যোগান দিতে সক্ষমতা অর্জনকারী বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে আগামী দিনে আরও বড় প্রকল্প হাতে নেয়ার। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। নিজ জাতিগোষ্ঠীর সন্ত্রাসী চাঁদাবাজদের নির্যাতনে অতিষ্ঠ কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার আশ্রয় শিবিরে থাকা শত শত রোহিঙ্গা এখন ভাষান্তরমুখী হচ্ছে। নিরাপদ জীবনের আশায় তারা আর আন্তর্জাতিক সংস্থাগুলোর ফাঁদে পা না দিয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তেই অটল থাকছে। স্বেচ্ছায় রোহিঙ্গাদের ভাষান্তর আসার ক্ষেত্রে এটিও অন্যতম কারণ বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুদফায় আসা ৩,৫০০-এর বেশি রোহিঙ্গার বসবাস এখন নোয়াখালীর বহুল আলোচিত ভাষাঞ্চরে। প্রথম দেখায় তাদের ভাষাঞ্চর নিয়ে ভুল ধারণা কেটে গেছে, সে সাথে প্রত্যাশার চেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়ে উচ্ছ্বসিত তারা। উন্নত সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি ক্যাম্পের সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে নিরাপদ জীবনের হাতছানি এখন ভাষাঞ্চরে। কেসুয়ার মতো ধরে বাজার আর বাঙিদের কেসুর টাইম বাঙিদের আনি আলিকিমে আর বেশি দুলুম করে আর তো মাস্টার আছে আর মাস্টার তিন মত মাঝি জান মানে কি এডো গং হয়ে আর বনু গাছে মানে বতাট করে আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন বিস্ফোরণমুখ অবস্থা। এই অবস্থা থেকে বাঁচতে আরো বেশি রোহিঙ্গা ভাষান্তরমুখী হবে বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। এক শ্রেণী মানুষ ছিল তারা শান্তপ্রিয়, আর একটা শ্রেণী ছিল যারা অশান্তি তৈরি করে ওখানে মাদকসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা এই নিরীহ লোকজনদের উপর অত্যাচার করত। সেই অত্যাচারিত লোকজনগুলো শান্তির সুবাতাসের জন্য এই ভাষাঞ্চলে চলে আসছে। এদিকে উখিয়া টেকনাফের মতো পরিস্থিতি এড়াতে তৎপরতা বাড়িয়েছে ভাষাঞ্চলের প্রশাসন। যারা মনে করতেছে যে বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করতেছে তারা কিন্তু এখানে ভলান্টিয়ার্স বেশি হচ্ছে, কারণ ওরা মনে করতেছে যে এখানে আসলে পড়ালেখার একটা সুযোগ পাবে বাচ্চাদের। কারণ যারা বড় হয়ে গেছে ওখানে যদি বিভিন্ন ক্রাইমের সাথে কমিটেড হয়ে গেছে ওরা কিন্তু ফ্রাস্ট্রেটেড, বাট যারা নাকি এখন বাচ্চারা বড় হয় নাই তারা এখানে একটা ফিউচার দেখতে পাচ্ছে। রোহিঙ্গাদের নিরাপত্তায় সরকার ভাষাঞ্চলকে পৃথকতানা করার পাশাপাশি এপিবিএন এর স্বতন্ত্র ব্যাটালিয়ন গঠন করা হবে। 1 লাখের বেশি রোহিঙ্গাকে এই ভাষাঞ্চলে আনার জন্য বাংলাদেশ সরকার যেমন অত্যাধুনিক আবাসন ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করছে, ঠিক তেমনি একটি মহল এই রোহিঙ্গাদের ভাষাঞ্চল আসা ঠেকানোর জন্য নানা ধরনের অপপ্রচার সহ নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছিল। তারপরে রোহিঙ্গারা ভাষান্তরমুখী হয়েছে। এক্ষেত্রে তারা বলছে কুতুপালং সহ আশ্রয় শিবিরগুলিতে তারা ভালো ছিল না, নানা সমস্যায় জর্জরিত এইসব ক্যাম্প। আর তাই তারা আশা করছে হয়তোবা অন্যান্য রোহিঙ্গারাও পর্যায়ক্রমে এই ভাষাঞ্চলে আসবে একটি সুস্থ সুন্দর জীবনের আশায়। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। ভোরের সময়ে আরও থাকছে, সংযুক্ত আরব আমিরাত যেতে টিকিট সংকটে ভুগছেন বাংলাদেশিরা, মিলছে না অতিরিক্ত টাকা খরচেও দায়ী সিন্ডিকেট, দাবি ভুক্তভোগীদের। রাজধানী থেকে কাছের এলাকা হওয়ায় তাজা সবজি পেতে ক্রেতা ও বিক্রেতার আগমনে সরগরম থাকে মানিকগঞ্জ সদরের বাড়াবাউড়ের বৃহৎ সবজির আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। মানিকগঞ্জে আসলে বৃহৎ যে সবজি আড়তটি রয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার এই যে বাড়াবাউড় এলাকায়, সেই সবজির আড়তে কিন্তু এখন তো সবজিটা আসলে সরবরাহটা বৃদ্ধি থাকায় তো সব জিনিসের সব সবজিরই কিন্তু দামটা আসলে কমের দিকে রয়েছে।
তবে আমি আসলে এখানকার যারা কৃষক রয়েছে তারা বলছে আমাদের আসলে সবজিটা হচ্ছে একদম যে জৈব সার দিয়ে উৎপাদিত সবজি। মানিকগঞ্জের কিন্তু 3টি উপজেলা রয়েছে, তো সব চাইতে আসলে ঢাকার যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূর্ণ করে থাকে, সেটা হচ্ছে মানিকগঞ্জের আসলে সদর, সিংগার এবং সাটুরিয়া উপজেলার সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় এবং সেই সবজিগুলো কিন্তু এই মানিকগঞ্জের এই বাগবাড়ের বৃহৎ সবজির আড়তে এটি এসে থাকে, সেই বেচা কেনা এখন জমজমাট হয়ে উঠেছে। তবে সবচেয়ে ভোরের দিকে যে সবজিটা আসে সেটা হচ্ছে সেই সবজিটা আসে, সেই সবজিটা কিন্তু কিনে এবং ঢাকার যে পাইকার রয়েছে সেই পাইকার কিন্তু আসলে তারা ঢাকার দিকে চলে গিয়েছে। তবে সরবরাহটা বৃদ্ধির কারণ হিসাবে আসলে পাইকাররা যেটা বলছে যে কয়েকদিনের তুলনায় কিন্তু নববর্ষে থাকা ইংরেজি নববর্ষে থাকাতে এই সরবরাহটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু দামটা আজকে খুবই কম রয়েছে। তবে আমি যদি এই মুহূর্তে যে সবজিগুলোর বেচে কেনা হচ্ছে সেই পাইকারি দরটি যদি আমি এখন বলি, সেই প্রত্যেকটা কেজির যে পাইকারি দর রয়েছে সেটা ফুলকপি রয়েছে 11 থেকে 12 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজি, আলু নতুন যে আলুটি বিক্রি হচ্ছে গতকালও যেখানে এই আলুটির দাম ছিল 35 থেকে 36 টাকা পাইকারি মূল্য, সেই ক্ষেত্রে আজ কিন্তু বিক্রি হচ্ছে নতুন আলু 28 থেকে 30 টাকা, আসলে সেটা প্রকার ভেদে কিন্তু 26 থেকে 27 টাকা বিক্রি হতে আমি দেখেছি। সে নতুন আলু যে চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কমতে শুরু করেছে। আসলে যারা ভোক্তা সাধারণ মানুষ যারা নিত্যদিন এই সবজি কিনে থাকে তারা কিন্তু ভাবছিল নতুন আলু আসার পরেও কেন এই সবজির দামটি কমছে না। তবে আজকের বাজারটিতে কিন্তু অনেক সাধারণ সবজি যারা রয়েছে, আড়তদার যারা রয়েছে, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছে যে আজকে যে সরবরাহটা বৃদ্ধি থাকার কারণেই কিন্তু এই সবজিটার দাম কমে আসে, নতুন আলু বিশেষ করে। তারপর রয়েছে পেঁয়াজ, নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি দরে। মরিচের দামটা একটু বৃদ্ধি রয়েছে, 70 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে আসলে শসা বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকার ভিতরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে 46 টাকা কেজি দরে, গাজর বিক্রি হচ্ছে 24 থেকে 26 টাকা কেজি দরে, ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা কেজি দরে। এই ধনিয়ার পাতা কিন্তু কিছুদিন আগে যেখানে আসলে মূল্যটি ছিল একদম 70 থেকে 60 টাকা, মাঝখানে কিন্তু 30 থেকে 35 টাকা বিক্রি হয়েছে। সেক্ষেত্রে ধনিয়ার পাতা আসলে খুবই কম মূল্য রয়েছে, আজকে 12 থেকে 14 টাকা কেজি রয়েছে। রসুন বিক্রি হচ্ছে 50 থেকে 90 টাকা কেজি দরে এটা বিক্রি হচ্ছে। অন্যদিকে যে সবজিগুলো রয়েছে তার মধ্যে শিম বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি দরে। সবচেয়ে কম যে সবজিটি রয়েছে এটা এখন এই মুহূর্তে সেটা হচ্ছে মূলা কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 3 টাকা কেজি দরে। এটা সবকিছু দেখে আজকের যে বাজার মূল্য তার কিন্তু আসলে সরবরাহটা সবচেয়ে বেশি থাকার কারণে এটা আরোদের সেই ক্ষেত্রে কিন্তু মূল্যটাও কিন্তু অনেকটা কমে এসেছে এবং কৃষকরা বলছে অনেকটা কিন্তু তারা আসলে অনেকটা বিক্রি করতে পারছে না। যেমন মূলাটা কিন্তু তারা বিক্রি করতে পারছে, পাইকারিটা কোনো দামই করছে না, এটাও তারা অভিযোগ করছে। অন্যদিকে কিন্তু যে সবজিগুলো রয়েছে যেমন আলুর বেশ সরবরাহ হতে নতুন আলুর কাছে কিন্তু পুরানো আলুর কিন্তু আজকে সেই রকম কোনো দর পাচ্ছে না বা বেচা কেনা খুব কম রয়েছে এই আলুটিতে। অন্যদিকে ঢাকার যে মহাসড়কের একদম পাশে থাকাতে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকাতে ঢাকার যে পার্শ্ববর্তী জেলা হওয়াতে এবং নিকটবর্তী হওয়াতে কিন্তু এখানে পাইকারদের আনাগোনা বেশ রয়েছে এবং সবচেয়ে বড় বৃহৎ আরো থাকাতে কিন্তু এখানে কিন্তু পদচারণা এখন কিন্তু মুখর। সবকিছু মিলিয়ে এখানে কিন্তু যারা পাইকাররা বলছে এখানে কিন্তু কমপক্ষে 70 থেকে 80 লাখ টাকার সবজি বেচে কিনা হয় প্রতিদিন। এই ছিল আমার কাছে কবির মানিকগঞ্জের বৃহৎ সবজি থেকে সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন ইউসুফ আলী। নরসিংদীর পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ, ফলে কমেছে সব ধরনের সবজির দাম। মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে শীতের আগাম শাকসবজির আশাব্যঞ্জক ফলন না পেলেও এখন উৎপাদন বাড়ছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
শীতকালীন আগাম শাকসবজির আবাদ করে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় নরসিংদীর ৬ উপজেলার কৃষকরা। তবে সেই ধাক্কা কাটিয়ে দফায় দফায় চারা তৈরির পর শাকসবজির উৎপাদন বাড়িয়েছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, লাউ, মূলা, শিম, ঢেঁড়স, কুমড়া, বেগুন সহ অন্যান্য শীতকালীন সবজির উৎপাদন বাড়ার সাথে সাথে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দাম। গত 2 সপ্তাহে সব ধরনের সবজি প্রতি কেজিতে 15 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন কৃষকরা। কিছুদিন আগে 65-70, এখন আবার 45 বা 50 এরকম বেচা কিনা হইতাছে। লাউর বাজার একটু কমছে, এখন লাউ বিক্রি হচ্ছে 35, 30, 40, 25। ঢাকা সহ আশেপাশের বিভিন্ন জেলার সবজির চাহিদা পূরণ করে থাকে এখানকার 9টি পাইকারি বাজার। তুলনামূলক কম দামে সবজি কিনতে পেরে খুশি বিভিন্ন স্থান থেকে আগত পাইকাররা। 3-4 গুণ বেশি ওটা আগের চেয়ে। মানে শীতে আস্তে আস্তে সবজি নামতেছে, আগের তুলনায় মানে সবজি অনেক বেশি আমদানি আছে। সবজির সরবরাহ বাড়লে দাম আরো সহনীয় পর্যায়ে চলে আসবে, তবে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন না বলে মনে করেন জেলা কৃষি কর্মকর্তা। আশা করি আগামী 15-20 দিনের ভিতরে যে শীতকালীন সবজি বাজারে আসলে সবজির দাম কমে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় শীতকালীন সবজির আবাদ হয়েছে প্রায় 10,000 হেক্টর জমিতে। সময় সংবাদ, নরসিংদী। বিলসহ অন্যান্য জলাশয়ের পানি কমে আসায় নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে মাছের সরবরাহ। এতে পাইকারি বাজারে মাছের দাম কমেছে। এই মুহূর্তে সান্তাহার বাইপাস মাছের আড়তে আছেন সহকর্মী এমআর রকি। আমরা সরাসরি তার কাছে যাব। রকি। ধন্যবাদ কবির। খুব ভোর সকালে এই মাছের আড়তে বিভিন্ন জলাশয় থেকে চাষ করা মাছ এবং জেলেরা কিন্তু তাদের ধরা মাছ নিয়ে আসছেন এবং সকাল থেকে কিন্তু জমজমাট কারবার আমরা এখানে লক্ষ্য করছিলাম এই সান্তাহার বাইপাস পাইকারি আড়তে। এখান থেকে মাছ কিন্তু আবার যারা কিনে নিয়ে গিয়ে চাষিরা বিক্রি করছেন এবং পাইকাররা কিনে আনার পর বিভিন্ন হাটে কিন্তু তারা তুলে থাকেন এবং এই আড়তের আমরা যেটা লক্ষ্য করছি খুব সকাল থেকে কিন্তু একটা জমজমাট কারবারের কারণে এখানে মাছের সরবরাহ বেড়েছে। গত কদিন ধরে এখানে কিন্তু আমরা যেটা দেখছিলাম বা জানতে পারছি ব্যবসায়ীদের কাছ থেকে, বিল জলাশয়গুলোতে কিন্তু এখন পানি অনেকটা নেমে যাচ্ছে এবং নেমে যাওয়ার কারণে কিন্তু জেলেদের জালে এই দেশীয় মাছের সরবরাহটা একটু বেশি লক্ষ্য করছিলাম এবং জেলেরা বলছেন যে এই সময়টাতে যেহেতু নদী থেকে জলাশয় থেকে পানি নেমে যায়, এই দেশীয় মাছ কিন্তু এখন সরবরাহটা থেকে এখন কিছুটা তাদের বেশি এখানে আমরা লক্ষ্য করছিলাম। তবে মাছের গত 10-15 দিনের ব্যবধানে কিন্তু আজকের বাজারে আমরা যেটা দেখছিলাম যে সরবরাহ কিছুটা বৃদ্ধি হওয়ার কারণে চাষ করা যেসব মাছ রয়েছে এই মাছগুলোর দাম কিছুটা এখানে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কম বলছেন চাষিরা। প্রতি কেজি রুই এখানে বিক্রি হচ্ছে 1 কেজি পরিমাণে 150 থেকে 160 টাকা, কাতল বিক্রি হচ্ছে 150 থেকে 160-70 টাকা। অন্যদিকে এই দেশীয় সিলভার কাপ বা পাঙ্গাস জাতীয় মাছের দর এখানে কেজি প্রতি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা সর্বোচ্চ দরে। তবে মাছ চাষিরা বলছেন এবছর কিন্তু তাদের খাদ্যের দর কয়েক দফা বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি হওয়ার কারণে চাষ করা মাছের যে বাজারটা, এই বাজারে ন্যূনতম একটা বাজার তাদের থাকা দরকার, না হলে তারা কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়বেন, এমন কথা কিন্তু মাছ চাষিদের মুখ থেকে আমরা এখানে জানতে পারছিলাম। তবে দেশীয় যেসব মাছ রয়েছে এই মাছগুলোর মধ্যে রুই, কাতলের পাশাপাশি শোল, বোয়াল এই মাছগুলোর কিন্তু দর এখানে কিছুটা রয়েছে। যেমন প্রতি কেজি 1 কেজি পরিমাণের বোয়াল বা শোল বিক্রি হচ্ছে 200 টাকা, 180 টাকা বোয়াল শোল মাছ, যেটা পুকুর বা জলাশয়ের বাইরে, এটা নদী এবং বিভিন্ন মুক্ত জলাশয় থেকে এই মাছগুলো আসছে। চাষ করা মাছের মধ্যে পাঙ্গাস, এই মাছের সরবরাহটা এখানে বিপুল পরিমাণে আমরা লক্ষ্য করছিলাম এবং পাঙ্গাস মাছটা কিন্তু খুব সস্তায় পাওয়া যায় বলে সব চিরুনি মানুষের কাছেই এটার একটা আলাদা কদর রয়েছে এবং এখান থেকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাছ আনুষ্ঠানিকভাবে তারা কেনার জন্য আসেন এবং তাজা মাছ কিন্তু এখানে পাওয়া যায়। এই জন্য এই বাজারের পাইকারি আড়তের কিন্তু একটা আলাদা কদর বা আলাদা ভাবে এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। তবে পাইকারের উপস্থিতি গত কদিনের ব্যবধানে কিন্তু এখানে কম লক্ষ্য করছিলাম। তারা বলছেন যে পাইকার পত্র যারা আসেন শীতের কারণে দূরের পাইকার এখানে কম আসছে, এই কারণে কিন্তু স্থানীয় যারা পাইকার রয়েছেন তারাই কিছু এই মাছগুলো তারা কিনে থাকেন এবং এই সব মাছের সরবরাহের তুলনায় দরের ক্ষেত্রে একটু কম বেশি ওঠানামা করে 10 টাকা 15 টাকা। তবে আজকের বাজারে সরবরাহ বাড়ার কারণে এখানকার যারা মাছ চাষি বা আড়তদার রয়েছেন তারা বলছেন সরবরাহ বৃদ্ধি হওয়ার কারণে
প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা, বিশেষ করে রুই, কাতল, মৃগেল বা এই সিলভার কাপ জাতীয় মাছের দরটা এখানে আজকে 10 টাকা থেকে 15 টাকা প্রতি কেজিতে কম। তবে এখান থেকে কিনে নিয়ে কিন্তু পাইকাররা স্থানীয় যেসব হাট রয়েছে, যেসব ছোট বাজার রয়েছে, এই বাজারগুলোতে তারা বিক্রি করেন এবং এই বিক্রি করা মাছের দরের ক্ষেত্রে কিন্তু তারা একটা বড় মুনাফা তাদের পকেটে যায়। তবে মাছ চাষীদের অভিযোগ যে এখানে গত 10-15 দিন বা 1 মাসের ব্যবধানে মাছের দর অন্তত 8 থেকে 10 বার কিন্তু ওঠানামা করেছে। এই দরের ওঠানামায় কিন্তু তারা আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং মাছ চাষীদের বক্তব্য যে এখানে তারা তাদের জায়গা থেকে কিন্তু বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে তারা মাছের পুকুরের মাছ চাষ করে থাকেন এবং খাদ্যের যে মাছের যে খাবারের ফিড বলে এই স্থানীয়ভাবে, এই ফিডের কিন্তু দর গত 1 মাসে কিন্তু 2-3 টাকা প্রতি কেজিতে বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই তুলনায় মাছের দর কিন্তু প্রতি কেজিতে 10 টাকা পর্যন্ত কমে যাওয়ার কারণে তাদের যে লক্ষ্য, তাদের যে প্রত্যাশা, তা কিন্তু তারা হোঁচট খাচ্ছেন। এখানকার যারা মাছ চাষী তাদের দিক থেকে আমরা এমন কথাই জানতে পারছি। তবে মাছের সরবরাহ বাড়লে কিন্তু দাম বরাবরই কমে যায় এবং সরবরাহের শীতের প্রথম দিকে কিন্তু এই মাছের সরবরাহটা আস্তে আস্তে ওঠানামা করছিল এবং মাছের এখনকার যে বাজার ব্যবস্থা, এটা একেবারেই মাছ চাষীদের দিক থেকে বলা হচ্ছে যে তাদের উৎপাদন খরচ তোলাটাও কিন্তু কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং এক্ষেত্রে তাদের যেটা প্রত্যাশা, তারা বলছেন যে ন্যূনতম একটা বাজার যদি না থাকে তাহলে কিন্তু তারা যে সংস্থাগুলো থেকে ঋণ বা বিভিন্ন মহাজনের কাছ থেকে টাকা নিয়ে মাছ চাষ করেন, এই জায়গাগুলো থেকে তারা কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়বেন এবং এই ক্ষেত্রে তাদের প্রত্যাশার জায়গাটা ন্যূনতম একটা বাজারের জন্য এখানে একটা মনিটরিং থাকা দরকার। এই না হলে তারা তাদের দিক থেকে কিন্তু আর্থিকভাবে বড় ধরনের একটা ক্ষতির শিকার হবেন, এমন কথা কিন্তু আমরা মাছ চাষীদের মুখ থেকে পাচ্ছিলাম। তো কবির, এই ছিল নওগাঁর বাইপাসে এই মাছের আড়তের মাছ কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন এমআর রকি। বাংলাদেশে পেঁয়াজের ভরা মৌসুমে রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়াকে বাজার নিয়ে ভারতের পুরনো খেলা হিসেবে দেখছেন আড়তদাররা। ক্রেতা বিক্রেতা সবাই বলছেন বর্তমানে পেঁয়াজের দাম স্বাভাবিক, ভারতের পেঁয়াজ আমদানিতে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষজ্ঞরাও বলছেন আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকারকে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিতে হবে। রিপোর্ট হরিপদ সাহার। বাংলাদেশের বার্ষিক পেঁয়াজের চাহিদার 25 থেকে 30% আমদানি নির্ভর। আর এই নির্ভরতার কারণে ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানো কিংবা রপ্তানি বন্ধের মতো সিদ্ধান্ত নিলেই গরম হয় বাংলাদেশের বাজার। গেল বছর ভারত রপ্তানি বন্ধের পর 250 টাকা কেজি, আর চলতি বছরের সেপ্টেম্বর রপ্তানি বন্ধে খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি ছাড়ায় 100 টাকা। ভালো দাম পাওয়ার আশায় তখন দেশের কৃষকরা শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ চাষে নামেন, যা এখন বাজারে আসতেও শুরু করেছে। ঠিক এমন সময় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। 1 জানুয়ারি থেকে সে পেঁয়াজ বাংলাদেশে আমদানি শুরু হলে কৃষকদের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়াতে পেঁয়াজ আনে, তাহলে মনে করেন 18টা 20 টাকা গেলে 15 টাকা হলে গৃহস্থ কৃষক মরে যাবে না, ক্ষতিগ্রস্ত হলে কৃষক আর লাগাবো না, এই পেঁয়াজ চাষ করবো না, তখন বাড়তে দিব না। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজের পাইকারির দাম মানভেদে 30 থেকে 38 টাকা এবং খুচরা বাজারে 40 থেকে 48 টাকার মধ্যে। 40 টাকা 45 টাকা কেজি আছে আমাদের এখন, যে আমরা চলতেছি, এতে আমাদের কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজের দামটা মনে করছি যৌক্তিক, সেক্ষেত্রে কৃষকও কিছুটা লাভবান হবে। শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, তাই ভারত থেকে আমদানি নির্ভরতা কমাতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি কেজি আপনার 25 থেকে 27 টাকা কৃষককে আপনার দর বেঁধে দেওয়া যায়, তাহলে কৃষকও খুশি হবে এবং তারা উৎপাদন আগ্রহী হবে। বর্ষাকালীন আমরা যদি পেঁয়াজ উৎপাদনটা কর্মসূচি নিতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা ভবিষ্যতে একটা স্বপ্ন পূরণ করতে পারবো। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে শুল্কমুক্ত পেঁয়াজ আমদানির সুযোগে এবার ব্যবসায়ীরা তুরস্ক, চীন, মিয়ানমার ও মিশর থেকে আমদানি করে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশের বৃহত্তম মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমেছে চালের দাম। সরকারের চাল আমদানির ঘোষণার পরেই দাম কমল। সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি সব ধরনের চালের দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। তবে এর কোনো প্রভাব পড়েনি খুচরা পর্যায়ে। বাবুল হোসেনের ক্যামেরা ও SM রাশেদের তথ্যে রিপোর্ট। বাজারে যখন হুহু করে বাড়তে থাকে চালের দাম, তখন দামের লাগাম টানতে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। চাল আমদানিতে শুল্ক কমিয়ে 62.5 থেকে নামিয়ে আনা হয় 25%। সরকারের এমন সিদ্ধান্তে প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি চালের মোকাম কুষ্টিয়াতে।
সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম কমেছে ১০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা মিলগুলোতে চালের ক্রয় আদেশ কমিয়ে দেওয়ায় দাম কমেছে বলে মনে করেন মিল মালিকরা। এলসি ঘোষণা দেওয়ার কারণে আপনার মানে আড়তদাররা যারা তারা তো আমাদের কাছে যে পরিমাণ মালটা ক্রয় করতো সেই মালটা তো এখন আর ক্রয় করছে না। ঢালাওভাবে চাল আমদানি করে, তাহলে বিগত 2014 এবং 15 সালে যেই প্রভাবটা কৃষকদের উপর পড়ছিল সে থেকেও কিন্তু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তবে মিল পর্যায়ে দাম কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। যদি এলসি চাল ঢোকে এবং ঢুকলে চাউলের দাম কেজিতে আপনার 3 থেকে 4 টাকা কমে যাবে। চাউলের দাম যে হারে বাড়ে সে হারে তো কমে না, কমার দরকার। সরকার প্রতি আমি আকর্ষণ করে বলতেছি সরকার যে নজর রাখে। খুচরা পর্যায়েও দাম নাগালের মধ্যে রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি জেলা বাজার কর্মকর্তার। মেলার থেকে ভোক্তা পর্যন্ত 2 টাকার বেশি কেউ মার্জিনে বিক্রি করে, বাসার লাভে বিক্রি করে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। জেলা খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় ফুড গ্রেজ লাইসেন্স রয়েছে 950 জন চাল ব্যবসায়ী। সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, এ পথ নির্মাণ হলে প্রথমে ভারতের শিলিগুড়ি, পরে পর্যায়ক্রমে সিকিম, নেপাল ও ভুটানের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হবে। গতকাল দুপুরে পঞ্চগড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রেললাইন সম্প্রসারণ কাজের অংশীজনদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। 4টি দেশের সঙ্গে এই বন্দরটি সংযুক্ত হবে এবং সংযুক্ত আছে, সেটি হলো আপনাদের ভুটান, নেপাল, ভারত এবং বাংলাদেশ। 2018 সালে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে জয়ী করায় পদ্মা সেতু সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল দুপুরে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে তিনি কথা বলেন। পলক বলেন, মহামারী করোনা সারা বিশ্বকে পিছিয়ে দিলেও প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। ফলে তার নেতৃত্বে সিংড়া দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। সালে যদি এদেশের মানুষ যদি নৌকা মার্কায় ভোট প্রদান না করত, তাহলে আজকে পদ্মা সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হতো না। যে মহামারীর মোকাবেলা করতে হচ্ছে সারা বিশ্বে, যখন শক্তিশালী অর্থনৈতিক দেশগুলো যারা হিমশিম খাচ্ছে, অথচ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এই মহামারীর সময়ও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বিকেলে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত চত্বর মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। দেশে গণতন্ত্র আছে বলেই টেলিভিশনে আপনারা বক্তৃতা দেন, দেশে গণতন্ত্র আছে বলেই আপনারা বলেন যে গণতন্ত্র হত্যা দিবস। আপনারা নানানভাবে সরকারকে কলঙ্কিত করার চেষ্টা করেন, দোষারোপ করার চেষ্টা করেন। 1971 সালে আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য ক্ষমা চেয়ে আসুন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য সকলে মিলে একত্রে কাজ করি। জঙ্গি ও সন্ত্রাস দমনে পুলিশ দুর্বার গতিতে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল হাসান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার নবনির্মিত ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাস্কর্যের উদ্বোধন করেন। এর আগে চেতনায় স্বাধীনতা নামের এই ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেন জেলা পুলিশ সুপার শামসুন নাহার। 80 ফুট দৈর্ঘ্য ও 20 ফুট প্রস্থের ভাস্কর্যটি নির্মাণ করতে সময় লেগেছে 1 বছর।
সুবিশাল নৌকা এবং মাস্তুলের সমন্বয়ে মুক্তি সংগ্রামের স্মারক সৌধটির নকশা করেছেন মাহদি মাহমুদুল হক পুলক। শরীয়তপুরে হতদরিদ্র ১৩টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ঘরের এই চাবি তুলে দেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম ও আশ্রয়ন ২ প্রকল্পের পরিচালক মাহবুব হোসেন। এর আগে সরকারি অর্থায়নে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণ করা হয়। সরকারি অর্থায়নের পাশাপাশি ঘর নির্মাণে সহযোগিতা করে পানি সম্পদ উপমন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন। মাদারীপুরে করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির সচেতনতামূলক স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল সকালে মাদারীপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এতে যোগ দেন সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার মেজর মোহাম্মদ জসিমউদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। আলোচনা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সবাইকে সতর্ক থাকতেও উদ্বুদ্ধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত যেতে টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এজন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। দুবাই থেকে রিপোর্ট শিবলি আল সাদিকের। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না পারলে কর্মী ভিসা লাগানো সম্ভব হবে না। এই ধরনের গুজবে দেশটিতে আসতে হুমড়ি খেয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে এয়ারলাইন্সগুলোতে টিকিটের চরম সংকট দেখা দিয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে, যাতে আমিরাতের ট্রাভেল এজেন্সিগুলো টিকিট বিক্রি করতে পারছে না। কাস্টমার বারবার বলতেছে ভাই কি অবস্থা এরকম কেন, কিন্তু আমরা কি করবো, এই ক্রাইসিস সৃষ্টি হওয়ার কারণে আমরা টিকিট ঠিকমতো কাস্টমারকে দিতে পারতেছি না। ট্রাভেল এজেন্সিগুলোর মালিকরা জানান, টিকিটের চড়া মূল্য ও সংকটের পরিপ্রেক্ষিতে যাত্রীরা যেমন হতাশ হচ্ছে, তেমনি গ্রাহক সেবা দিতে না পেরে তারাও বিপাকে। সংযুক্ত আরব আমিরাতে ভিসার কোনো ধরনের সমস্যা হচ্ছে না, ভিসা কিন্তু ইস্যু হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ থেকে টিকিটের যে ক্যাশে শুরু হচ্ছে, টিকিটের কারণে মানুষ আসতে পারতেছে না, হুজুস খাচ্ছে। ইউনাইটেড আরব আমিরাতে যে তাদের একটা টাইম দিয়ে দিয়েছিল 31 ডিসেম্বরের মধ্যে এই লোকগুলো এখান থেকে চলে যেতে হবে, এবং এর মধ্যে যত লোক বাইরে আছে প্রবাসী, যেমন বাংলাদেশি লোক, তারা কিন্তু এই দেশে আসার জন্য অধীর আগ্রহে বেশি দামে টিকিট কেনার জন্য এই সবাই কিন্তু চেষ্টা করতেছে। করোনার আগ্রাসন ঠেকাতে বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দিলেও সংযুক্ত আরব আমিরাত তাদের বিমান চলাচল স্বাভাবিক রেখেছে। তাছাড়া ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের স্বাভাবিক নিয়মে ভিসা ট্রান্সফার সহ সব রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নিরাপত্তা হুমকি মোকাবেলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। এর ফলে যাত্রী আসার আগেই তার সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এই প্রযুক্তি সন্ত্রাসীদের প্রবেশ ঠেকানোর পাশাপাশি রাজস্ব ফাঁকি ও চোরাচালান রোধেও সহায়তা করবে বলে মত বিশেষজ্ঞদের। তাছাড়া করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণেও ভূমিকা রাখবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউরি। সন্ত্রাসী তৎপরতার ধরন পরিবর্তনকে মোকাবিলা করতে রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষায় বদলে যাচ্ছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা। তাই সদস্য দেশগুলোর স্বার্থেই যাত্রীদের আগাম তথ্য সংরক্ষণে 2018 সালে APIS সিস্টেম বাধ্যতামূলক করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও। এই ব্যবস্থায় যাত্রী আসার আগেই তার সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এতে খুব দ্রুত সম্পন্ন হবে ইমিগ্রেশন চেকিং। এছাড়া সন্ত্রাসী তৎপরতা বা চোরাচালানের সঙ্গে যুক্ত যে কোনো অপরাধীকে শনাক্তের পাশাপাশি বন্ধ করা যাবে প্রবেশ। রাজস্ব ফাঁকি রোধেও কার্যকর পদক্ষেপ নিতে পারবে কাস্টমস হাউস। কোনো প্যাসেঞ্জার যদি ইভেন টিকিট করে, সেখানে এখন আমাদের দেশের যে ইমিগ্রেশন অথরিটি আছে তারা তখনই জানতে পারবে যে এইরকম মিস্টার এক্স উনি বাংলাদেশে আসার জন্য টিকিট করেছে বা হি ইজ প্ল্যানিং। এবং
সে যদি বোর্ডিং পাস স্ক্যান করে, সে যদি আমাদের দেশের জন্য কাঙ্ক্ষিত না হয়, ওইখানে তার বোর্ডিং পাসটা গ্রহণযোগ্য হবে না। সো সে এখানে আমাদের দেশ পর্যন্ত আসতে পারবে না। কয়েক মাসের মধ্যে আমরা প্রকিউরমেন্ট প্রসেসে চলে যেতে পারবো অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম নিয়ে। যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি এই সিস্টেম করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থাকে সহায়তা করবে বলে মনে করেন এই বিশ্লেষক। কোভিড-19টা দ্রুত ছড়ানোর কারণটা হচ্ছে প্যাসেঞ্জার্স মুভমেন্ট কেউ কন্ট্রোল করতে পারেনি অনেক দেশ, সেই জন্য হয়ে গেছে। তাহলে আমরা যদি অ্যাডভান্স পেয়ে যাই, তাহলে আমাদের এখানকার যারা ইমিগ্রেশন আছেন ওদের জন্য সুবিধা হবে জানতে যে এই প্যাসেঞ্জারটা আছে ওকে কোয়ারেন্টাইনে নিতে হবে। পর্যটন বোর্ড ও এয়ারলাইন্স থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় এপিআইএস সিস্টেমের তথ্য কাজে লাগাতে পারবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে। বিশ্বের 60টির মতো দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ক্রিকেটের খবর। মাশরাফিকে দলে রাখার সিদ্ধান্ত নির্বাচকদের, আর অবসরের সিদ্ধান্ত একান্তই মাশরাফির। তবে ম্যাচের বিকল্প তৈরিটাও জরুরি বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে পরিচিত মুখ না থাকলেও খাটো করে দেখার সুযোগ নেই বললেন আরেক সাবেক খেলোয়াড় নিয়ামুর রশিদ। টাইগার ক্রিকেটে এখনও দেয়ার সামর্থ্য আছে অনেক কিছু, তবে বিকল্প গড়ে না তুললে যে শূন্যস্থানটা ভোগাবে ভবিষ্যতে। উইন্ডিজ সিরিজে নড়াইল এক্সপ্রেসকে দেখা যাবে কিনা সেই প্রশ্নের উঁকি ঝুঁকি সবার মনেই। ক্যাপ্টেন যদি মনে করে যে না মাশরাফি ইজ ভেরি গুড পার্ট স্টিল বাংলাদেশের জন্য, সে অনেক কিছু দিতে পারবে, তাহলে আমার কাছে মনে হয় যে এর থেকে বড় ভালো জিনিস তার হয় না। মাশরাফি কিন্তু সাকিব বা যারাই আছেন সিনিয়র, তারা কিন্তু চিরজীবন খেলবে না। তাদের অল্টারনেটটাকেও চিন্তা করে রাখতে হবে যে আমি মাশরাফির এই বিকল্প রাতারাতি কিন্তু এটা তৈরি হয় না। দরজায় কড়া নাড়ছে উইন্ডিজ সিরিজ। 10 জানুয়ারি চার্টার্ড বিমান থেকে ঢাকায় নামবে ক্যারিবীয়রা। টেস্ট আর ওয়ানডের নিয়মিত অধিনায়ক সহ মূল দলের 12 জনই আসছে না বাংলাদেশে। তবে সেটা নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ সাবেকদের। মাঠে আপনার কখন কোন সময় কোন রূপ ধারণ করবে এটা এখন থেকে গেস করা যায় না। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার, কোনো দলকেই কোনো নামের বিচারে দ্বিতীয় সারি বল দেওয়া যাবে না। যদি তাই হতো তাহলে আমরা নিশ্চয়ই আফগানিস্তানের সাথে আমরা কখনোই টেস্ট ম্যাচ হারতাম না। রেজাল্ট পেলাম, কিন্তু দেখা গেল যে মেইন প্লেয়াররা কেউই খেলছে না, তখন কিন্তু চলো কিন্তু ওখানে কম। বাট এখানে তার মানে এই না যে ছোট করে দেখবার কিছু না। আমার কাছে মনে হয় যে তারা তাদের বেস্ট টিম পাঠাচ্ছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষিত স্কোয়াড নিয়ে 7 তারিখ অনুশীলন ক্যাম্প শুরু করার কথা রয়েছে টাইগারদের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 71-এর পরে সবচেয়ে খারাপ সময় কাটাইলাম 2020। আগামীতে আমরা টিকিট টোকা পাই, এগুলো যদি দিয়ে রাখি তাহলে করোনা মানুষকে তেমন একটা বেশি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না। জীবন আর জীবিকা নিয়ে টিকে থাকার লড়াইয়ে শেষ হচ্ছে 2020 সাল। করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে নতুন জীবন গড়ার আশা। আজ সারা দেশের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই। গণভবন থেকে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।